হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আমরা কথা বলতেছিলাম স্ট্রেইট লাইন নিয়ে। তো স্ট্রেইট লাইনে আজকে আমরা আছি খুব সম্ভবত 4 নাম্বার লেকচারে, এবং আমাদের আজকে 20 এপ্রিল আমরা শুরু করতে যাচ্ছি আর কিছু নতুন ম্যাথ। প্রথমে আমাদের এখানে উদাহরণ একের একটা ম্যাথ আছে বইয়ের ভিতরে, সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এবং বলে দিচ্ছে কি এই দুইটা রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে এরকম রেখার সমীকরণ। তাহলে এই দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যেহেতু যায় বলে দিচ্ছে, তাহলে সবার আগে আমি একটা কাজ করে ফেলি, এই দুইটা বিন্দুর ছেদ বিন্দু বের করি। ঠিক আছে, ক্যালকুলেটরে কি সবাই এটা বের করতে পারি? এটা কিন্তু খুব জরুরি, ক্যালকুলেটরে বের করতে পারাটা। যে কোনো দুই চলক পারি না। বিশিষ্ট সমীকরণ। কেন পারো না, কি করো? ইএস আছে না সবার কাছে? বেশিরভাগের কাছে ইএস আছে, তাই না? জি ভাই। ইএস ক্যালকুলেটরে প্রথমত যাবা মোডে। মোডে গুতা দিলে ওইখানে দেখবে 5 নাম্বার অপশনে আছে ইকুয়েশন, ইকুয়েশনে দিবা। তারপরে দেখবা যে এটা কোন টাইপের সমীকরণ। দেখো এখানে চারটা অপশন আছে। এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ, সেটা হচ্ছে এরকম ax প্লাস by ইকুয়ালস টু c। এই টাইপের যদি ইকুয়েশন দেয়া থাকে, এগুলো তো এরকমই, তাই না? সেখানে মনে রাখতে হবে যে ধ্রুবকটা হচ্ছে সমান চিহ্নের ডান পাশে থাকবে। ঠিক আছে, তাহলে ওই টাইপের ইকুয়েশন সিলেক্ট করলাম প্রথমটা। তারপর যখন আমরা দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ সমাধান করি, তখন সেখানে আসলে আমাদের অজানা রাশি কি থাকে? এক্স এবং ওয়াই, তাই না? এবং জানা রাশিগুলো কি থাকে? প্রত্যেকটা সহগ a1 b1 c1। এখন দেখো c1 এর মান যখন বসাবো তখন কিন্তু সমান চিহ্নের ডান পাশে তাকে বসায় নিতে হবে। তাহলে 2x প্লাস মাইনাস 7y ইকুয়ালস টু মাইনাস 11 এইভাবে বসাবো, মানে সহগগুলোকে বসাতে হয়। তারপর x এর সহগ এখানে 1, y এর সহগ এখানে 3, এবং এইটা হচ্ছে c2, সেটা হচ্ছে 8। এই মানগুলো বসাও, দেখো তারপর সমান চিহ্ন দিলে চলে আসবে মাইনাস 11 x জি ভাই। 8। এক্স আসছে দেখো মিলে নাকি আমার সাথে। এক্স এবং ওয়াই আসে যথাক্রমে, বা ছেদ বিন্দুটা আসে যথাক্রমে 23/13 আর হচ্ছে 27/13। হুম, এভাবে করবো। আচ্ছা, তাহলে আমরা ছেদ বিন্দু পেলাম। এখন বলছে এই ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন কিরকম হয় দেখতে? হুম, এক্স ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু 0 হচ্ছে ওয়াই অক্ষ, শুধু ওয়াই অক্ষটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, আর এক্স ইকুয়ালস টু এ হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। এখন এই রেখাটাকে বলা হয়েছে কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা নিলাম আমরা। এখন এই রেখাটা কোন বিন্দুগামী? 23/13 আর হচ্ছে 27/13 বিন্দুগামী, তাই না? বিন্দুগামী। সুতরাং আমরা বলতে পারি x সমান কত, সুতরাং আমরা বলতে পারি a সমান এক্স আর ওয়াই এর মান বসাই দিই কোনো একটা বিন্দুগামী হইলে, তাই না? তাহলে এখানে এক্স এর মানটা বসাই দিই আমরা, সেটা হচ্ছে 23/13। a এর ভ্যালু পাইলাম। সুতরাং আমরা যে সমীকরণ পাচ্ছি সেটা হচ্ছে x ইকুয়ালস টু 23/13। এটার আবার সুন্দর করে লিখছে ওরা, কি জানি, 13x মাইনাস 23 ইকুয়ালস টু 0। তাহলে বলো তো y অক্ষের সমান্তরাল রেখা কি, x অক্ষের সমান্তরাল রেখা কি হবে? y equal to b. 13x minus 27 is equal to 0. Now the আহ, 13 y equals to 27/13, অথবা লেখা যায় এটাকে 13y minus 27 equals to 0। বুঝতে পারলাম? আচ্ছা, এমনিতে এটা দেখতে কিরকম, এটা তো সবাই বুঝছি হয়তো। তারপরে একটু একে রাখি আমরা এরকম। ছেদ বিন্দু হয়তো মনে করো এখানে একটা রেখা ছিল, এখানে একটা রেখা ছিল, এখানে কোথাও ছেদ করছে। এখন প্রথমে বলছিল ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, তার মানে এইরকম কিছু। এটা যে হয়ে গেল ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এইখানে দেখছিলাম, ওই যে বলছিলাম গতদিন, যে এখানে শুধুমাত্র এক্স এবং ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র এক্স এর ভ্যালুটা জানলেই হয়। ওয়াই এর ভ্যালু প্রত্যেকটা জায়গায় ডিফারেন্টলি আসতেই থাকে, কিন্তু এক্স এর ভ্যালু হচ্ছে এখানে কনস্ট্যান্ট থাকে। সেই কারণে এই সমীকরণগুলোকে শুধুমাত্র এক্স দিয়ে প্রকাশ করলেই হয়ে যায়। ঠিক একইভাবে এইটা হবে তার এক্স অক্ষের সমান্তরাল রেখা,
এক্স অক্ষের সমান্তরাল রেখার জন্য ওই একই কাহিনী, তাদেরকে দেখা যায় এক্স অক্ষ থেকে তারা যে দূরত্ব মেনটেন করতেছে সেটা চেঞ্জ হয় না কখনোই, সেই কারণেই আমরা ওইটারে শুধুমাত্র ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি। বুঝতে পারছি? হুম। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, নতুন একটা কনসেপ্ট এখানে আমাদেরকে আনতে হবে। বলছে দুইটি সরলরেখা 3-4 বিন্দু দিয়ে যায়, ভালো কথা, এবং হচ্ছে তারা এই রেখাটার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখা দুইটির সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, এই রেখার সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। আমি ঘুমাচ্ছিলাম, বুঝছো, সেই কারণে আমার আসতে দেরি হয়েছে। তোমরা তো মনে হয় সারাদিন জেগে থাকো, তাই না? আচ্ছা, যে কোনো দুটো সরলরেখার যদি মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে আমরা এই থিটার মানে ওইটার সাথে কিভাবে সম্পর্ক তৈরি করা যায় সেটা দেখতেছি। আচ্ছা, তো দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ হবে থিটা, তাহলে একটা সরলরেখার মধ্যবর্তী কোণের মানে ডেফিনেশনটা আসে কোথা থেকে সেটা তো আমাদের বুঝতে হবে, তাই না? তাহলে বলো কোথা থেকে আসে? আমরা একটা সরলরেখার কোণের ডেফিনেশন কার সাপেক্ষে মেজার করতে পারি? তার ঢাল দিয়ে মেজার করা হয় নরমালি। তাহলে দেখি আমরা যে ঢাল দিয়ে কোনোভাবে জিনিসটাকে বের করা যায় নাকি, সেটা কিরকম হবে। যদি আমাদের কাছে এরকম দেওয়া থাকে এবং একটা সরলরেখা ধরো দেওয়া আছে এইরকম, আর আরেকটা সরলরেখা দেওয়া আছে ধরো একই রকম, এরকম একটা দিলাম, এটা দেই হচ্ছে এইরকম, হ্যাঁ, এইরকম দুইটা সরলরেখা দেওয়া আছে, ভালো কথা। এখন এই দুইটা সরলরেখা ধরলাম, এই সরলরেখাটা এখানে কোণ উৎপন্ন করে হচ্ছে θ1, আর এই সরলরেখাটা এখানে কোণ উৎপন্ন করে কত? θ2, তাই না? আচ্ছা, এখন এদেরকে যদি মধ্যবর্তী কোণ আমি তোমাকে জিজ্ঞেস করি, তাহলে দেখো তো এই মধ্যবর্তী কোণের যদি আমি সংজ্ঞা দিতে চাই, এরা যেই জায়গায় ছেদ করছে সেই জায়গাটার একটু কাছাকাছি যাওয়া যাক। এরকম যে জায়গায় ওরা ছেদ করছে সেইটার কাছাকাছি যদি তুমি যাও, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এই জায়গায় আমি আরেকটা রেখা যদি এবার কল্পনা করি এইরকম, তাহলে বলো তো এই কোণটা কত? এই কোণটা কত? ভালো করে দেখো, θ2, গুড, এটা হচ্ছে θ2। আর এই কোণটা কত হবে তখন? এই পুরাটুক কত? এই পুরোটুকু ছিল θ1। θ1। তার মানে হচ্ছে এইখানে যদি আমি কোণ বের করতে চাই, তাহলে আমাকে মানে এদের মধ্যবর্তী কোণ যদি এইটা বের করতে চাই, তখন সেটা হবে হচ্ছে θ1 মাইনাস θ2। হুম। আচ্ছা, এখন আমরা এই থিটাগুলা পাই কোথা থেকে? মানে এই থিটা এর ইকুয়েশন আসে হচ্ছে tan ইনভার্স অফ m1 হইতে পারে, আর একটা θ2 হইতে পারে হচ্ছে tan ইনভার্স অফ m2, তাই না? আচ্ছা, এবার একটা জিনিস আবার খেয়াল করো, সেটা হচ্ছে কি যে তুমি যদি এই দুইজনকে আবার যোগ করে দাও, যোগ করবো নাকি কি করব, এই পাশের কোণটা যদি বের করতে চাই, ওদের তো মধ্যবর্তী কোণ দুইটা, তাই না? তাহলে এই পাশের কোণটা যদি বের করতে চাই, তাইলে কি বুদ্ধি করা যেতে পারে? সেটা তোমার 180 মাইনাস এই θ2 মাইনাস θ1 হলেই হয়ে যাবে না? হুম, এই এই পুরো সরলরেখার ভিতরে এতটুকু দখল করছে, বাকি 180 মাইনাস θ1 মাইনাস θ2 এটা করলেই হয়ে যাবে। তো ওইটার জন্য আসলে একটা নেগেটিভ সাইন ইউজ করলেই হয় 180 ডিগ্রি এর পূরক কোণ হিসাবে, সরি সম্পূরক কোণ হিসাবে। তাহলে ঘটনাটা কি, আমরা হচ্ছে তার মানে মধ্যবর্তী কোণ বলতেছি থিটা, এবং সেটা হচ্ছে θ1 মাইনাস θ2। মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, which is actually θ1 মাইনাস θ2। আবার এটা θ2 মাইনাস θ1 এইটাও হইতে পারে, আমরা জানি না সঠিক আসলে, তাই না? তাহলে দেখো ইকুয়েশনটা এইভাবে ফর্ম করা যেতে পারে যে ভাইয়া, যে সম্পূরক কোণ হইলে আমাদের একটা মাইনাস এক্সট্রা দিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দেখাবো। তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে θ1 এর পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে tan ইনভার্স অফ m1 আর মাইনাস tan ইনভার্স অফ m2
তাহলে tan ইনভার্স অফ এই যে এই দুইটার সমীকরণটাকে কিভাবে লেখা হয় জানি? এটার কি কোনো সমীকরণ আছে যে ইয়াতে ত্রিকোণমিতিতে? tan ইনভার্স অফ x মাইনাস tan ইনভার্স অফ y। জি ভাই আছে। নাই মনে হয়। ডিরেক্ট tan ইনভার্স অফ m মাইনাস m2 আছে, m1 মাইনাস m2 আছে খুব সম্ভবত। আচ্ছা, এটাকে কেমনে জানি নিয়ে আসে মনে নেই আমার এক্স্যাক্টলি। তো এইভাবে নিয়ে আসার চেষ্টা করি যে দুই পাশে যদি tan নিয়ে নেই আর কি, tan θ1 মাইনাস θ2 এভাবে যদি চিন্তা করি, তাহলে এইখান থেকে আনা যায় হচ্ছে যে tan θ1 মাইনাস θ2। তাহলে সূত্রটা হয় কি, tan θ1 মাইনাস tan θ2, নিচে থাকে হচ্ছে 1 প্লাস এদের গুণফল tan θ1 tan θ2, সরি tan θ2। হ্যাঁ সূত্র তো আছে ভাই, হ্যাঁ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র আছে। এইটার সূত্র আছে। জি আছে ভাই, তো ওই যে ভাই। tan ইনভার্স x minus y divided by 1 plus x। জি ভাই যে এটাই। ওইটা এইটার জন্য সূত্র তোমরা এই যে এইটার জন্য সূত্র আছে। না ভাইয়া, tan ইনভার্স x minus tan ইনভার্স y। আচ্ছা থাক, আপাতত লাগতেছে না, সমস্যা নেই। থিটা নিয়ে তো আমরা মূলত কাজ করতেছি না, আমাদের কাজ করবো আসলে এম নিয়ে, ট্যান থিটা এর মধ্যে আমাদের যাইতে হবে। তাহলে আমরা একটা পাইলাম হচ্ছে m1 m2, কারণ ট্যান থিটা 1 মানে m ছিল, তারপরে হচ্ছে m1 m2। এখন এইটা হচ্ছে শুধুমাত্র একটার জন্য কোণ, তাই না? এখন ওই আরেকটা সম্পূরক কোণ, এইটা বানানোর জন্য হচ্ছে কেন জানি না এখানে একটা প্লাস মাইনাস দিলেই হচ্ছে এখানে চলে আসে আরেকটা, সেটা দিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, একটা সূক্ষ্ম কোণের জন্য হয় আর একটা স্থূল কোণের জন্য হয়। ঋণাত্মকটা খুব সম্ভবত স্থূল কোণের জন্য হবে, ঠিক আছে? যে ঋণাত্মক ভ্যালু যদি পাই আমরা এখান থেকে একটা, তাহলে সেটা হবে স্থূল কোণ, মানে সেটা একটা স্থূল কোণ প্রোভাইড করবে। আর যদি আমরা এখান থেকে একটা পজিটিভ ভ্যালু পাই, তাহলে সেখান থেকে একটা কি জানি সূক্ষ্ম কোণ আর কি প্রোভাইড করবে। হ্যাঁ, এটা হচ্ছে মধ্যবর্তী কোণের শর্ত। তাহলে আমরা এইখানে দেখি এবার যে এই সূত্রটা কাজে লাগায় আমরা নিচে কিছু করতে পারি কিনা। মানে এইটা আসলে মনে রাখবো কিভাবে, টেনের মাধ্যমে সূত্রটা আসে এই জিনিস মনে থাকে। হ্যাঁ, কিন্তু এটা আসলে যে প্লাস বসাইতে হয় না, এখানে মাইনাস বসাইতে হয়, এটা মনে থাকে না। তো মনে রাখবো হচ্ছে আমরা যে জিনিসটা মধ্যবর্তী কোণ যখন পাইছিলাম সেটা হিসাব করা হয়তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে দুইজনের মধ্যবর্তী কোণ বের করার জন্য কোণ দুইটাকে বিয়োগ করতে হয়। তো tan এর বিয়োগের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। tan এর বিয়োগের সূত্রের ভিতরে কি উপরে মাইনাস আসে, নিচে প্লাস আসে, এতটুকু তো মনে থাকা উচিত। হ্যাঁ, সেই সূত্র অনুযায়ী এভাবে বসাই দিব। আচ্ছা, এবার দেখি এখানে এটা জুম লক করি নেই। তাহলে আমরা এটা করলাম, দেখি এবার এখানে এই ধারণাটা কাজে লাগানো যায় নাকি। বলছে এই রেখাটার সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, তার মানে অলরেডি আমার কাছে মধ্যবর্তী কোণটা দিয়ে দিছে 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, আর এই রেখার সাথে তার মানে একটা রেখা দেওয়া আছে, তার মানে এই রেখার ঢালও আমি বের করতে পারবো। বলো তো এই রেখার ঢাল কত? এইগুলো দেখলে দেখার সাথে সাথে বলতে পারতে হবে কিন্তু। tan ইনভার্স মাইনাস 1 1, এই রেখার ঢাল দেখো 1, তাই না? বুঝতে পারছি। এটারে y ইকুয়ালস টু mx প্লাস c এর মতন করে লিখলাম, তাহলে দেখা যাচ্ছে যে ওটার এই x এর সহগ 1, তার মানে এটা ঢাল হচ্ছে 1। তার মানে আমরা m1 পাইছি, মানে একটা ঢাল পাইলাম এবং মধ্যবর্তী কোণ পাইলাম। তাহলে এখন আমরা অন্য আরেকটা এইখান থেকে নিশ্চয়ই এই দুইটাকে কাজে লাগে আরেকটা ঢাল বের করে ফেলতে পারবো এই দুইজনকে ব্যবহার করে। m2 বের করা যাবে, m2 বের করা যাবে, তার কারণ এখানে ভ্যারিয়েবল আসলে তিনটাই কিন্তু, থিটা m1 m2। দেখো আমাদের সূত্র থিটা m1 m2, সূত্রের ভিতরে ভ্যারিয়েবল তিনটা। তো আমি অলরেডি থিটা জানি, m1 জানি, তাহলে m2 বের করা যাবে? অবশ্যই যাবে। আচ্ছা, জি তাহলে m2 পেয়ে যাচ্ছি আমি হচ্ছে ওই রেখাটার ঢাল, এবং এখানে আর একটা বিন্দু দেওয়া আছে। তাহলে আমি যদি ঢাল বের করতে পারি আর এখানে আমাকে যদি একটা বিন্দু দেওয়াই থাকে, তাহলে ঢাল এবং বিন্দুর জন্য আমরা একটা সরলরেখার সূত্র জানি কি, y মাইনাস y1 ইকুয়ালস হয় m ইন্টু x মাইনাস x1। এটা বসাই দিলেই হয়ে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আপাতত ওই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করি এর ভিতরে।
প্রথমত tan 60 ডিগ্রি tan 60 ডিগ্রিজ ইকুয়ালস হচ্ছে প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস দিলাম, তারপরে হবে কি m1 মাইনাস m2, তাই না? তাহলে m1 ধরে নিলাম, যেটা ভ্যারিয়েবল সেটাকে একটু আগে রাখার চেষ্টা করবে, দেখবে এই ইকুয়েশন সলভ করা একটু ইজিয়ার হয়। হ্যাঁ, তাহলে m1 ধরলাম এটারে, আর এটারে উল্টায় দিলাম হচ্ছে m2, মানে এটা আসলে দুইজনের বিয়োগফল এবং নিচে ওদের গুণফলটা লেখলেই হয়েছে, সমস্যা নেই কোনো। তারপরে হচ্ছে প্লাস m1 ইন্টু 1 ইকুয়ালস প্লাস মাইনাস m মাইনাস 1 m প্লাস 1। ওকে, তাহলে tan 60 ডিগ্রি মানে কত? √3। তাহলে m মাইনাস 1 m প্লাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস √3। এটাকে যদি তুমি করো, কি জানি ওটার নাম, যোজন বিযোজন করো আর কি, তার আগে করে নিতে পারো, কি বলে, এটার একটু ব্যস্তকরণ করে নিলা, তাহলে এটা হয়ে গেল প্লাস মাইনাস 1/√3। যোজন বিযোজন করলে দেখে মনে হচ্ছে না এটা অলরেডি যোজন বিযোজন করা আছে? তাহলে আমি যদি এটার উপরে আবার যোজন বিযোজন করি, শুধুমাত্র এখানে অবশ্যই থাকবে একটা m এবং তার নিচে থাকবে একটা 1, বুঝছি? যদি আবার এটার উপরে করা হয় তাহলে এটা অবশিষ্ট থাকে, মানে ইনিশিয়ালি যেটা হওয়ার কথা। অর্থাৎ একটা রাশির উপরে দুইবার যোজন বিযোজন করলে, একটা সমীকরণের উপর দুইবার যোজন বিযোজন করা হলে সেটা দেখতে আগের মতন হয়ে যায়। এটা দেখে মনে হচ্ছে অলরেডি যোজন বিযোজন ফরম্যাটে আছে, এটার উপরে আবার যদি অ্যাপ্লাই করি তাহলে সেটা তার আগের অবস্থায় চলে আসবে, এবং এইটা ঠিকভাবে নাই। তাহলে এটারে করতে হবে এবার কিভাবে জানি করে, লব যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, তাই না? প্লাস মাইনাসটা প্লাস মাইনাসের মতো বাইরে রেখে দিবা, তাহলে প্রথমত ডিনোমিনেটর প্লাস নিউমারেটর ডিভাইডেড বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। হ্যাঁ, ওকে, তাহলে আমরা m এর কিন্তু ভ্যালু পেয়ে গেলাম, এটাই m, এই দুইটা ভ্যালু পাইছি m এর। এখন m এর দুইটা মান আমি কি আরেকটু সিম্পলিফাই করা যায় এটারে? 1 মাইনাস 1 প্লাস √3 দিয়ে যদি উপরে নিচে গুণ করি, 1 প্লাস 4, বিশেষ কোনো ফায়দা হবে না। আচ্ছা, আমরা m এর ভ্যালু পাইছি, এখন ডিরেক্ট বসাই দিব যে এই সূত্রটার ভিতরে, তাহলে এখানে বসাই দিই y মাইনাস y1 মানে হচ্ছে 4, m এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস √3, 1 মাইনাস √3, এবার x এর ভ্যালু x মাইনাস 3। দেখো তো বুঝতে পারলাম নাকি সবাই? বুঝছি? জি আচ্ছা, জি ভাইয়া। তো সহজ ছিল, সমস্যা হয়নি। এটা কি করলাম আমরা? উদাহরণ 2 করলাম, তাই না? এটা হ্যাঁ, এটা এখানেই শেষ। এবারে বলছে কি যে AB ও AC রেখা দুইটি সমীকরণ যথাক্রমে এইটা এবং এইটা, AB এর উপর অঙ্কিত লম্ব AP এর সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, আগে আমরা একটু বোঝানোর চেষ্টা করি। AB এবং AC রেখা দেওয়া আছে বলতেছে তাদের। হ্যাঁ, AB এবং AC রেখা, তাহলে ধরে নিচ্ছি আমার রেখা হচ্ছে এটা AB, এটা হচ্ছে AC, সরি এটা AC না, এটা হচ্ছে A বিন্দু, এটা হচ্ছে B বিন্দু, এটা হচ্ছে C বিন্দু, আর এটা হচ্ছে P বিন্দু। তার মানে তোমাকে কোশ্চেনে AC এবং AB দেওয়া আছে, বলে নাই তো যে এরা লম্বতে অবস্থিত, তো এদেরকে র্যান্ডমলি আঁকছি আর কি। এই বিন্দুটা হচ্ছে A, আর বলা হয়েছে AB এর উপর অঙ্কিত লম্ব, AB এর অঙ্কিত লম্বটা AB এর কোন বিন্দুতে আঁকছে? A বিন্দুতে। তাহলে A বিন্দুতে আঁকার জন্য আমরা এখানে একটা AP এঁকে ফেললাম। আচ্ছা, ভালো কথা। এখন বলছে AP এর সমীকরণ বের করার জন্য। আচ্ছা, AP এর সমীকরণ বের করার বহুত টেকনিক আছে, তার আগে হচ্ছে আমরা লম্ব রেখার ইকুয়েশন কিভাবে বাইর করে সেটা দেখে আসি। লম্ব রেখার ইকুয়েশন খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে দেখবা। হ্যাঁ, লম্ব রেখার সূত্রটা আসছে কিভাবে আমরা সেটা দেখব। মূলত ওই সহগ উল্টানোর কাহিনী আমরা সবাই জানি। প্রথমত আমরা জানি লম্ব রেখা হওয়ার জন্য হচ্ছে তাদের কি হইতে হয়, ঢালদ্বয়ের গুণফল হইতে হয় -1, তাই না? তাহলে প্রথমে একটা জিনিস দেখে রাখি, সেটা হচ্ছে যে দুইটা সমীকরণ, দুইটা যদি আমাকে দেওয়া থাকে, কি বলে,
দুইটার যদি আমাকে ঢাল দেওয়া থাকে সেখান থেকে যদি আমি বের করতে চাই হচ্ছে ইয়ার ভ্যালুটা কি বলে অন্যান্য একটা ঢাল, ধরো তোমার কাছে একটা ঢাল দেওয়া আছে এবং তার লম্ব রেখে বের করতে চাচ্ছ, হ্যাঁ, ধরো তোমার কাছে 2 3 এটা একটা ঢাল দেওয়া আছে m1, তাহলে তুমি এখান থেকে এটা দেখেই কি সাথে সাথে m2 বলতে পারো যদি তারা লম্ব হয় পরস্পর? সাথে সাথে বলতে পারি? শিখছি? বলো তো কত? m2 কত? 3/2 -3/2 -3/2। এটা করার নিয়ম হচ্ছে প্রথমত লম্ব হওয়ার জন্য পূর্বের ঢালকে, মানে পূর্বের বা যেই ঢালটা দেওয়া আছে আর কি, পূর্বের ঢালকে বা স্লপকে ইনভার্স করে -1 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এটাকে প্রথমত ইনভার্স করলাম, তাহলে হলো 3/2, এবার -1 দিয়ে গুণ করলে হলো -3/2। যদি 1 থাকে তাহলে হবে -1, এভাবে তুমি প্র্যাকটিস করতে থাকবা। মূল লাইনটা হচ্ছে পূর্বের ঢালকে ইনভার্স করে -1 দিয়ে গুণ করে দিবা। হ্যাঁ, আচ্ছা, এই জিনিস আমরা জানি, ভালো কথা। এখন দেখো এটা হচ্ছে, তার মানে পাইলাম -3/2। এখন এই সমীকরণ থেকে কি আমরা ঢাল বের করতে পারি? ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এই সমীকরণের ঢাল কত বলো তো? মাইনাস এ মাইনাস এ না, a/b -a/b, তাই না? -a/b। এই জাতীয় সমীকরণের জন্য মাইনাস দিবা, উপরে হবে হচ্ছে এক্স এর সহগ, নিচে হচ্ছে ওয়াই এর সহগ। আচ্ছা, এটা ভালো কথা হইল। এখন এই ঢালের যদি লম্ব রেখা আমরা বের করতে চাই, তার ঢাল কিরকম হবে? লম্ব ঢাল, ধরো লম্বের ঢাল বের করতে যাচ্ছি, লম্বের ঢাল। ওর লম্বের ঢাল বের করার জন্য আমাদের শর্ত কি ছিল? এক্স এর সহগ কি করতাম আমরা, মানে কি প্রথমত এটাকে ইনভার্স করব, তারপর -1 দিয়ে গুণ করব। তাহলে কি অবশিষ্ট থাকে এখানে? ওয়াই এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, তাই না? এক্স এর সহগ। আচ্ছা, কিন্তু এইটা হচ্ছে কি করলাম আমরা, ডিরেক্ট এইটার সাথে এইটার সম্পর্ক তৈরি করলাম। কিন্তু এইটাকে যদি আমি একটা ইন্ডিভিজুয়াল চিন্তা করি, এটা কিন্তু একটা জেনারেল সূত্র, ঠিক আছে? যে কোনো সমীকরণের এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের ঢালের অনুপাতকে -1 দিয়ে গুণ করলে আমাদের পাওয়ার কথা হচ্ছে কি, তার নিজস্ব ঢালটা, তাই না? তার নিজস্ব ঢালটা পাওয়ার কথা। এখন দেখো এটা হচ্ছে আগেরটার জন্য, কিন্তু অরিজিনালি কি হতেছে, ট্রুলি তো না, অরিজিনালি ওই নিজের সমীকরণের জন্য যেই সরলরেখাটা আমরা বের করতে, যেই লম্ব রেখাটা আর কি, অরিজিনালি কিন্তু এই জিনিসটা হবে কি, এখানে হওয়ার কথা হচ্ছে এমন ভাবে সাজাইতে হবে যাতে উপরে থাকে এক্স এর সহগ, নিচে থাকে ওয়াই এর সহগ, এবং এখানে থাকে একটা মাইনাস। কিন্তু এই দুইটা দেখতে তো ডিফারেন্ট, মানে কি আমি কথাটা কি বুঝাইতে পারলাম? যে অর্থাৎ কথাটা হচ্ছে অরিজিনাল সমীকরণে যেটা এক্স এর সহগ, সেটা হচ্ছে পূর্বের সমীকরণের ওয়াই এর সহগ। আমার নতুন সমীকরণের যেটা ওয়াই এর সহগ হবে, সেটা আমাকে নিতে হবে এক্স এর সহগ থেকে। এবং এইখানে দেখো এমনিতে একটা মাইনাস থাকার কথা, সূত্রের ভিতরে এখানে একটা মাইনাস থাকার কথা, তো এই মাইনাসটা আমাকে কে প্রোভাইড করবে? এখানে তো মাইনাসটা মিলতেছে না। এই মাইনাসটা মেলানোর জন্য, হ্যাঁ, মাইনাস ইন্টু মাইনাস কোনো একটা জায়গায় আমরা দিয়ে দিই, সেটা দেওয়া যেতে পারে হচ্ছে নিচে। নিচে দিলে সুবিধা হয় আমাদের ইকুয়েশনটা বানানোর জন্য। দেখি একটা উদাহরণ দেখি। তাহলে আমরা তো ওই যে 2/3 নিয়ে কাজ করতেছিলাম, তাহলে 2/3 দিয়ে দেখি, ঢাল পাইছিলাম 2/3, তাহলে এরকম হইতে পারে সমীকরণটা, 2x - 3y প্লাস 4 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে ওর জন্য এবার আমরা বের করতেছি ওর লম্ব রেখার সমীকরণ। তাহলে ব্যাপারটা কি, ওর লম্ব রেখার সমীকরণে যে এক্স এর সহগটা আসবে সেই মানটা আমি নিব হচ্ছে ওয়াই এর সহগ থেকে। তাহলে এই ওয়াই এর সহগটা এখন এই সামনে এক্স এর সহগ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমার এক্স আছে, এখানে আমার ওয়াই আছে। এই এক্স এর সহগটা আমরা পাইতেছি হচ্ছে ওয়াই থেকে, তাহলে প্রথমত সহগটাকে বসাই দিলাম এই জায়গায়।
তারপরে এই যে এখানে 2x plus 3y হবে না? এই যে এইটা নিছি, এইটার সাপেক্ষে আমরা সমীকরণটা তৈরি করছি। এটা র্যান্ডম সমীকরণ, 2x প্লাস 3y মাইনাস 3y কিছু না, আমি দেখাইতে চাচ্ছি ডিরেক্ট এটার জন্যই উদাহরণটা নেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে যেটা করলাম আমরা দেখলাম x এর সহগটা পাইলাম হচ্ছে y এর সহগ থেকে, সে কারণে এই y এই তিনটাকে হচ্ছে আমরা এইখানে এনে বসাই দিলাম x এর সাথে। আর একটা হচ্ছে এই যে y এর সহগটা, এটা আসার কথা হচ্ছে x এর সহগ থেকে, কিন্তু নেগেটিভ x এর সহগ, শুধু x এর সহগ আসলে আবার হবে না, x এর নেগেটিভ সহগটাকে নিতে হবে। নেগেটিভ সহগ নেওয়ার কথা পরে, আমরা যেটা করি আসলে নরমালি প্রথমত x এর সহগটাকে বসাই দেই আর কি। তাহলে এখানে y এর সহগ হয়ে যাবে কত, 2, এটারে বসিয়ে দিলাম 2। এখন এটা নেগেটিভ সহগ বলতে দেখো আমরা কিন্তু এইখানে যে -3 ছিল, এখানে কিন্তু আসলে 3 ছিল না, -3 ছিল, আমরা এটার বদলে শুধুমাত্র 3 বসাই দিছি এই জায়গায়। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখন আমি -3 বসাই, ধরো এখানে -3 বসাইলাম, আর এইখানে কথা ছিল কি, যে সহগটাকে বসাবো সেটা হচ্ছে x এর ঋণাত্মক সহগ নিতে হবে, অর্থাৎ x এর যে সহগটা আছে তার সাথে -1 গুণ করে তারপর তাকে বসাতে হবে। তাহলে এখানে আছে 2, আমাকে কত বসাইতে হবে, -2। তাহলে এখানে মধ্যবর্তী চিহ্ন কি হবে, মাইনাস হবে, তাই না? বুঝতে পারছি এই ব্যাপারটা, কি বুঝছি? জি ভাইয়া। আবারও বলতেছি, দেখো প্রথমত x এর সহগ যেটা আমার পাওয়ার কথা ছিল সেটা হচ্ছে y এর সহগ থেকে, এখানে y এর সহগ আছে -3, আমরা -3ই নিছি। ট্র্যাডিশনালি যেটা হওয়ার কথা সেটা আগে দেখাইতেছি, তারপরে কি করব আমরা ওটা পরের কথা। -3 বসানোর কথা, -3 বসাইছি, তারপরে y এর সহগ পাওয়ার কথা কোথা থেকে, x এর ঋণাত্মক সহগ থেকে। তাহলে মানে x এর যে সহগটা আছে সেটাকে -1 দিয়ে গুণ করবো, তার মানে -2 পাবো, সেই -2টা বসাবো, বসাইলাম। আচ্ছা, -2 বসানোর পরে এখন তো এই সমীকরণে ধ্রুবকটা নির্ধারিত না, লম্বরেখা ধ্রুবক কেন নির্ধারিত না এটা বলতেছি। আপাতত এখানে k হিসেবে রাখলাম, এটা সমান রাখলাম 0। আচ্ছা, এইটাকে এইভাবে না লিখে আমি পুরাটুককে আগে -1 দিয়ে গুণ করে লিখলেও তো হয়, যেহেতু k একটা আরবিটারি কনস্ট্যান্ট, এটাকে আমি +k ধরি -k ধরি কোনো কিছু যায় আসে না, কোনো সমস্যাই নেই আসলে। তাহলে দেখো এটা হয়ে যায় তখন 3x + 2y - k = 0। এই সমীকরণটা যখন আমি এই প্রমাণটা যখন ভাবতেছিলাম তখন হচ্ছে আমার এই মাথার ভিতর থেকে -k নিয়ে একটা চিন্তার উদয় হয়েছে, এটা তোমাদেরকে ম্যাথ করানোর সময় দেখাবো, আপাতত দরকার নেই। আচ্ছা, -k থাকুক +k থাকুক কোনো সমস্যা নেই, এটা ইচ্ছামূলক ধ্রুবক, চেঞ্জ হতে পারে। আচ্ছা, তাহলে দেখো আমরা ফাইনালি আসলে করলামটা কি, আমরা ফাইনালি দুইটা x এবং y এর মধ্যে সহগের উল্টায় দিছি আর কি, সহগ দুইটা উল্টাইছি। সহগ দুইটা ছিল 2 এবং 3, শুধু সাইনগুলোর কথা চিন্তা না করে আর কি, প্লাস মাইনাস চিন্তা না করে 2 এবং 3 ছিল, আমরা 3 এবং 2 বানায় ফেলছি। মধ্যবর্তী যে সাইন ছিল মাইনাস, সেটাকে আমরা বানায় দিছি প্লাস। অর্থাৎ যখন একটা লম্বরেখার সমীকরণ আমরা তৈরি করব, x এবং y এর সহগ উল্টায় দিব এবং x এবং y এর মধ্যবর্তী চিহ্নটাকে উল্টায় দিলেই আমাদের ম্যাথ হয়ে যাবে। বুঝতে পারছি, মানে আর কি আমরা লম্বরেখার সমীকরণটা পাবো। এবং কেন আমরা শুধুমাত্র x এবং y নিয়ে কাজ করলাম, কারণ বলছিলাম যে শুধুমাত্র ভ্যারিয়েবলগুলোর সাথে যেই রাশিগুলো থাকে তারাই ঢাল ক্রিয়েট করার জন্য দায়ী। কিরকম, এটা একটা সহজ উদাহরণ দেখতে পাবা। ধরো তোমার এখানে আছে x² প্লাস, ধরো y একটা সমীকরণ আছে x² প্লাস 2x প্লাস 3। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি জানি ঢাল মানে কি, dy/dx, এটা পড়ছি। ঢাল মানে হচ্ছে dy/dx। তাহলে এখান থেকে দেখো dy/dx সমান হচ্ছে 2x এবং হচ্ছে এটা 2 এবং এই 3, এই জিনিসটা বাদ হয়ে যায়। কেন বাদ হয়ে যায়, কারণ ওর সাথে কোনো ভ্যারিয়েবল নাই। দেখো 2x এর সাথে একটা ভ্যারিয়েবল ছিল, সে কিন্তু সমীকরণে একটা ভূমিকা রাখতেছে। x² সে নিজেই একটা ভ্যারিয়েবল, পুরোটুকুই ভ্যারিয়েবল, সে নিজে একটা ভূমিকা রাখতে পারতেছে। কিন্তু যে জিনিসটা হচ্ছে তোমার একদমই সহগ পুরোপুরি, তার সাথে কোনো ভ্যারিয়েবলই নাই, সে ধ্রুবক হিসেবে থাকে, তখন সে ঢালের সমীকরণে কোনো ভূমিকা রাখতে পারে না। ঢালের সমীকরণে ভূমিকা রাখার জন্য তাকে অবশ্যই কি হইতে হবে, কোনো একটা ভ্যারিয়েবল সাথে নিয়ে বসতে হবে। ও একা একা আছে দেখে ও কোনো ভূমিকা রাখতে পারে নাই। ঠিক একইভাবে এখানে যে 4 আছে, এখানে যে k আছে, এখানে যে k আছে, এরা আসলে কোনো ভূমিকা রাখতে পারে না। বুঝতে পারলাম, মনে থাকবে? আচ্ছা, এখন k জিনিসটা কেন দরকার, দরকার হচ্ছে এই কারণে, কারণ ধরো প্রথম ইকুয়েশনটা আমরা জানি, এইটা হচ্ছে ধরো এই যে প্রথম ইকুয়েশনটা 2x - 3y + 4, এটা আমাদের জানা ছিল, এটা আমরা বসাই দিছি। এখন এর উপরে লম্বরেখার সমীকরণ আমরা আঁকতেছি, তো এর উপরে লম্বরেখার সমীকরণ তো হাজারটা হইতে পারে, এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। তাহলে আমরা এটাকে নির্দিষ্ট করবো কিভাবে, তাও তো আমি একদিকে আঁকলাম, এই নিচের দিকে আরো হইতে পারে, এই দিকেও হইতে পারে। তাহলে আমরা এটাকে নির্দিষ্ট করব কিভাবে, দেখো
একটা সরলরেখা নির্দিষ্ট করার জন্য অলরেডি তার ঢাল আমি জানি, এর এক্স এবং ওয়াই এর সহগ জানি, তার মানে তার ঢাল জানি। তাহলে তাকে নির্দিষ্ট করার জন্য আরেকটা বিন্দু হলেই হয়ে যাবে না? কারণ আমরা একটা নির্দিষ্ট সরলরেখা আঁকার জন্য এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করছি, একটা বিন্দু একটা ঢাল, এটা দেওয়া থাকলে একটা নির্দিষ্ট সরলরেখা নির্দেশ করা যায়। তাহলে আমি এখানে নির্দিষ্ট একটা ঢাল পেয়ে গেছি। আমি যদি এখান থেকে একটা বিন্দু নির্দিষ্ট করে ফেলি, ধরলাম তোমাকে কোশ্চেনে এই একটা বিন্দু দিয়ে দিছে, তাহলে এই বিন্দু দিয়ে যাচ্ছে এরকম ঢাল কয়টা হওয়া সম্ভব? এরকম সরলরেখা কয়টা হওয়া সম্ভব এবং এই রেখার উপরে ঢাল একটাই হওয়া সম্ভব? একটাই। একটাই হবে। সেই একটাই হচ্ছে আমরা নির্দেশ করে ফেলবো এইভাবে। তার মানে আমরা ঢাল বের করে ফেলবো হচ্ছে কিভাবে? প্রথমত ওই আগের সহগ দুইটার উল্টা মাঝখানে চিহ্ন পরিবর্তন করে, এবং কে এর ভ্যালু বের করব হচ্ছে ওই যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুটা ব্যবহার করে। আচ্ছা, আমরা ম্যাথে ফেরত যাই এবার। যেমন এখানে আছে এবি এবং এবি এবং এসি দুইটি রেখার সমীকরণ y ইকুয়ালস টু দেওয়া আছে 2x প্লাস 1 আর রয়েছে আর একটা দেওয়া আছে এবি এর, কি লিখছে এটা, এবি এর উপর অঙ্কিত এপি রেখার সমীকরণ নির্ণয় করা। আচ্ছা, তাহলে প্রথমত আমাকে এ বিন্দুটার এপি এর জন্য আমি লম্বরেখার সমীকরণ বের করতে পারি, কারণ এবি এর ইকুয়েশন দেওয়া আছে। এবি থেকে আমি লম্বরেখার সমীকরণ পেয়ে যাব, কিন্তু সেটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে সেটা আমরা কিভাবে বের করবো? পি বিন্দুতে তোমার দেওয়া নাই, তাহলে কই পাবো আমরা? এখান থেকে এ বিন্দুটা একটা কমন বিন্দু, এপি রেখাটা এ বিন্দু দিয়ে যায়, সেই কারণে আমি এ বিন্দুটা যদি বের করে ফেলতে পারি তাহলে আমি ওই বিন্দুটা দিয়ে সিদ্ধ করে দিতে পারবো। তাহলে এখন এ বিন্দুটা বের করি, তাহলে এই দুইজনের ছেদ বিন্দু হবে, তাই না? তাহলে দেখো এই দুইটার ছেদ বিন্দু বের করার জন্য আমরা বলতে পারি যে দুইটার ওয়াই যেহেতু সেম, তাহলে এখান থেকে পাবো আমরা 2x প্লাস 1 ইকুয়ালস টু 4x মাইনাস 1। তাহলে এখান থেকে আসে হচ্ছে 2x ইকুয়ালস টু 2, তাহলে x ইকুয়ালস টু আসে 1 এবং y ইকুয়ালস টু আসে হচ্ছে 3। দেখো তো হয়েছে নাকি? দেখো এটা কিন্তু ক্যালকুলেটরে 1 3 বের করার থেকে আরো অনেক দ্রুত করতে পারলাম না আমরা ব্যাপারটা, মানে অনেক দ্রুত না আর কি, তাও দ্রুত হয়েছে। একেবারে যে স্লো হয়েছে তা না, ভালোই মোটামুটি। ক্যালকুলেটর বের করা অন করার থেকে কিন্তু এটা তুলনামূলক ইজিয়ার উপায়। যদি এই টাইপের ইকুয়েশন দেওয়া থাকে তখন y এবং y দুইটা সমান দেখাই যেতেছে, মানে y এবং y সমান হবে এই বিন্দুতে, এই এ বিন্দুর জন্য তো y এবং y সমান, তাই না? x এবং x সমান, তাহলে সেই কারণে এই y এবং y সমান করে আমরা হচ্ছে এই দুই পাশটা ডান পাশ দুইটা সমান লিখে দিছি, তারপরে x এর ভ্যালু পেয়ে গেছি। এই 1 ভ্যালুটা হচ্ছে আবার আমি প্রথমটার ভিতরে বসাই দিছি, 2 প্লাস 1 হয়ে গেছে 3। তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম হচ্ছে 1 3। আচ্ছা, এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন এই এপি এর সমীকরণ লাগবে আমার। এপি এর সমীকরণ প্রথমত এবি এর উপরে লম্ব, তাই না? এবি এর সমীকরণটাকে লিখে নিই। এবি এর ইকুয়েশন এটা হচ্ছে কিভাবে জানি লেখে, 2x প্লাস আচ্ছা ঠিক আছে, ইকুয়ালস টু y। তাইলে এটাকে আমরা লিখতে পারি 2x minus y plus 1 equals to 0। এইটার লম্বরেখার সমীকরণ, এর লম্বরেখার সমীকরণ সহগ উল্টাবো, তাহলে এসে কত 2 এবং 1 হয়ে যাবে কত 1 আর 2, তার মানে 1x এবং হচ্ছে 2y, মধ্যবর্তী চিহ্ন ছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, আর সাথে একটা কি আমরা নিয়ে আসি, একটা ইচ্ছামূলক ধ্রুবক কে যোগ করি, তাই না? এভাবেই তো করছি। তোমাদের কি কারো কাছে মানে ডিফারেন্ট কোনো ওয়ে আছে করার এটা? মানে ডিফারেন্ট ওয়ে আছে, কিন্তু আপাতত যতটুকু করতেছি সেইখানে। না ভাইয়া। আচ্ছা, এটা করার ডিফারেন্ট একটা ওয়ে আমরা এক্ষুনি দেখবো আর কি। মানে এই পদ্ধতিটাকে আমরা আসলে দুইটা স্টেপে কিন্তু ভাগ করে নিই। আসলে আমরা যেটা করি, যদি একটা রেখা দেওয়া থাকে এবং একটা বিন্দু দেওয়া থাকে, তখন আমরা লম্বরেখার ঢালটা দুইটা স্টেপে করি। প্রথমটা কি, এর লম্বরেখার সমীকরণ লিখি একরকম করে, তারপর একটা কে বসাই, তারপরে কি করি আমরা যেই বিন্দুতে যাইতেছে সেই বিন্দুতে সিদ্ধ করে দিই, তাই না? তার মানে এখন আমরা কি বলি এটার পরের লাইন, সে বলি যে রেখাটি 1 3 বিন্দুগামী, তাই না? রেখাটি 1 3 বিন্দুগামী। এটা বলার পরে আমরা হচ্ছে মান বসাই, 1 প্লাস 2 ইন্টু 3 প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে কে আসে এখান থেকে হচ্ছে কত, -7 নাকি? -7, কে ইকুয়ালস টু আসবে -7। তাহলে আমি যে ফাইনাল ইকুয়েশনটা পাইতেছি, সুতরাং লম্বরেখার সমীকরণ হবে x প্লাস 2y মাইনাস 7 ইকুয়ালস টু 0। এইভাবে তো করে অভ্যস্ত, তাই না?
আচ্ছা, কাজটা কিন্তু আমরা দুইটা স্টেপে করছি, আবারও বলতেছি। প্রথমে আমরা লম্বরেখার একটা সাধারণ সমীকরণ বের করছি, তারপরে হচ্ছে ওইটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে সেটা বের করছি। আচ্ছা, এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমি যখন ওই উপরের সমীকরণটা বানাইছিলাম, আমি বললাম না যে এইটা উপরের সমীকরণটা শেখার সময় আমার মাথার ভিতরে একটা অদ্ভুত চিন্তা আসে। সেটা হচ্ছে আমি যদি কে এর পরিবর্তে মাইনাস কে ধরি তাহলে একটা ইসানে গায়ের মামুলি ঘটনা ঘটে। কিরকম সেটা? সেটা হচ্ছে আমি এখন এই সমীকরণটাকে কে না ধরে মাইনাস কে যদি ধরি তাহলে আমার কেটা কি সমান চিহ্নের ডান পাশে চলে আসবে পজিটিভ হিসাবে। তাহলে এইটাকে একটু চেঞ্জ করে লিখতেছি এবার। এইখানে এইভাবে সমাধান করলে কোনো সমস্যা নেই। এরপরে এটা হচ্ছে এক্সট্রা, যেটা আমরা ওয়ান স্টেপে ম্যাথটা করতে পারি কিনা সেটা দেখতেছি। এক্স প্লাস 2y ইকুয়ালস টু কে। তাহলে দেখো, এখন আমি যখন কে এর মানটা বসাবো পরের ইকুয়েশনে, পরের বার আমি যখন কি করব তখন কে এর মান বসায় দেই 1 প্লাস 2 ইন্টু 3, এটাই তো করি। তারপরে কে এর একটা ভ্যালু আছে, কত আসে 7। তারপরে এটাকেই তো আবার আমি বসাই দিই এক্স প্লাস 2y ইকুয়ালস টু 7 বসাই। এটা আর এটা কিন্তু একই ইকুয়েশন, তাই না? দুটো কি আলাদা? দুটো সেম না? হুম, বুঝছি। আচ্ছা, এখন আমার উদ্দেশ্য হচ্ছে এইখানেও কিন্তু আমি দুইটা স্টেপই করলাম, কিন্তু পার্থক্য ছিল যে আমি কেটাকে শুধু সমীকরণের ডান পাশে রাখছি। আমার এনিওয়ে আর কি সমীকরণটা বের হয়ে গেছে, উত্তর পাইছি আমি। এখন এই দুইটা সমীকরণকে আমি হচ্ছে কম্বাইন্ড করতে চাই। এই দুইটা সমীকরণের ভিতরে কমন অংশ হচ্ছে কে এবং কে। তাহলে এই দুইটাকে রিলেট করা সম্ভব, এই অংশটুকু এবং এই অংশটুকু। কিভাবে দেখি তো? সেটা হচ্ছে এক্স প্লাস 2y ইকুয়ালস টু, আমরা বসাইছি 1 প্লাস 2 ইন্টু 3, হুইচ ইজ অ্যাকচুয়ালি এইখানে যেই সমীকরণটা, মানে এইখানে আমি যেটা লিখছি ওই জিনিসটারই এর ভিতরে মান বসায় দেওয়া হয়েছে না? বুঝতে পারছি? জি ভাইয়া। এখানে যেটা লিখছি ওইটারই এখানে মান বসায় দিছি। তাহলে আমরা যে কোনো সমীকরণ, ধরো এবার অন্য আর একটা ডিফারেন্ট ইকুয়েশন নেই আমরা। ধরো তোমাকে দিয়ে দিলাম হচ্ছে আমি 19 দিয়ে যাচ্ছে, আর হচ্ছে সমীকরণটা হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 2 ইকুয়ালস টু 0। এইটার লম্বরেখার সমীকরণ, যেটা হচ্ছে 1 3 বিন্দুগামী। তাহলে কি বলবো? এটার অ্যান্সার হিসেবে এভাবে বলতে হবে, এই রেখার উপর লম্ব এবং 19 বিন্দুগামী, কি লিখতেছি, রেখা হবে হচ্ছে কিরকম। প্রথমত আবার ওই একই কাহিনী, সহগ উল্টাবো, তাহলে 4x হয়ে যাবে 3y হয়ে যাবে, মধ্যবর্তী চিহ্ন পাল্টাবো, প্লাস ছিল হয়ে যাবে কত, মাইনাস। তাহলে 4x মাইনাস 3y হইল। এরপরে কি করব, সমান চিহ্ন দিব। যতটুকু আমি তৈরি করছি অতটুকুর ভিতরেই এই 19 বিন্দুটা বসাই দিব। তাহলে বলো তো ডান পাশে কি লিখতে হবে আমার? 4 ইন্টু 1 এবং হচ্ছে 3 ইন্টু 9। আমার কিন্তু ইকুয়েশন শেষ, এটাই অ্যান্সার। বুঝতে পারছি উদ্দেশ্যটা কি ছিল? তোমাকে এখন কোশ্চেনের ভিতরে মানে তুমি যখন লিখবা তখন কিন্তু এটা বলে দিতে হবে যে রেখার উপরে লম্ব এবং 19 বিন্দুগামী রেখা, এই কথাটা লেখা থাকতেই হবে। এটা না লেখা থাকলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তার কারণ শুধুমাত্র এটার উপরে লম্ব, এই 19 বিন্দুগামী, এটা না বললে তুমি এর ভিতরে মান বসাতে পারবা না, এটা অবশ্যই বলতে হবে। ঠিক আছে? এবার বুঝতে পারছি তাহলে কিভাবে করবো। এরপর থেকে লম্বরেখার ইকুয়েশন যদি জিজ্ঞেস করে উল্টায় দিব, একটা এক্স ওয়াই ওয়ালা টার্ম পাবো, তারপরে সেটা সমান চিহ্ন দিয়ে ওর ভিতরেই হচ্ছে বিন্দুটা বসায় দিব। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা ভাই, তুমি যে বলো। এইটা প্রমাণ করছো কি মানে মাইনাস কে ধরে? হ্যাঁ, মাইনাস কে ধরে, এই যে মাইনাস কে না, মানে কেটাকে আসলে সমান চিহ্নের ডান পাশে ধরছি, একই কথা। ওই মাইনাস কে ধরা সমান চিহ্নের ডান পাশে ধরা একই কথা। এবং কে হচ্ছে একটা ইচ্ছামূলক ধ্রুবক, তুমি যাই করো না কেন কে এর মান শেষ পর্যন্ত এমন ভাবেই আসবে। দেখো কে এর মান আমি মাইনাস কে ধরে, আমি কিন্তু এটা ম্যানুয়ালি করছি এই জায়গাটায়। এখানে কিন্তু আমি কোনো সূত্র টুত্র আমার মতন করে কিছু করিনি। একটু আগে যা করছিলাম তাই, কেটাকে হচ্ছে শুধুমাত্র ডান পাশে রাখছিলাম। তবে দেখো একই রকমের ইকুয়েশন পাওয়া গেছে। পার্থক্য আছে, এটা হচ্ছে মাইনাস কে ভিতরে আছে আর এটা 7টা বাইরে আছে, তাই না? জিনিস কিন্তু আসলে প্রসিজার আসলে সেম, কিন্তু দেখা যাইতেছে যে আমি যদি কেটাকে ডান পাশে ধরি তাহলে আমি হচ্ছে ডিরেক্ট এর ভিতরে ওই বিন্দুটাকেই বসায় দিতেছি। এমনই, মানে যেটা তৈরি করতেছি ওর ভিতরেই বিন্দু বসাইতেছি। ওই দুইটা জিনিসকে হচ্ছে এখানে রিলেট করা হয়েছে একসাথে। বিন্দুটা মানে সহগ উল্টাবো, চিহ্ন পাল্টাবো মাঝখানের, যতটুকু রাশি আমি তৈরি করছি সেই রাশিটার ভিতরেই হচ্ছে আমি এবার
এক্স এবং ওয়াই এর মান বসায় দিব যে বিন্দু দেশে যাচ্ছে। পারা যাবে? জি ভাইয়া পারা যাবে। আচ্ছা, না পারলেও সমস্যা নেই, আমরা সামনে আরো উদাহরণ দেখবো, ওর মধ্যে পাওয়া যাবে। আমি কি ভাই এই যে শর্টকাটে কি মানে এইচএসসি তে লিখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে যেটা বললাম, এই যে এই কথাটা থাকতে হবে, হ্যাঁ, এটা কোনো শর্টকাট না, এটা থিওরি। থিওরিটাকে মানে আমরা নর্মাল প্রসিডিওরটাকে একটু ছোট করে নিয়ে আসছি, হ্যাঁ, আমি কোনো শর্টকাট শিখাই না। আচ্ছা, এটা যেটা দেখলাম এটা হইলো ভালো কথা। এখন তোমাদেরকে এটা তো করলামই, আর কি করবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটার কাজ শেষ। তারপরে এখন এই ম্যাথে কি কইছে যে এই সরলরেখাগুলি সমবিন্দু হইলে হচ্ছে এ বি এর মান বের করো। আচ্ছা, সরলরেখাগুলো সমবিন্দু, এই কথাটার মানে কি বলো তো? তিনটা সরলরেখা সমবিন্দু হয় কেন, মানে কি করলে সমবিন্দু হয়? যখন ভাইয়া ঢালগুলো সেম থাকে। হুম, হুদাই কয়ে দিলে হইলো। ঢালগুলা সেম থাকলে এরকম সমবিন্দু কই হইলো? সমবিন্দু মানে কি একই বিন্দু টাইপের কোনো একটা ব্যাপার না? তার মানে হচ্ছে তারা সবাই একই বিন্দুতে ছেদ করে, এটাই বুঝাচ্ছে। তারা যখন ছেদ করে তারা সবাই একই বিন্দুতে ছেদ করে, তার মানে এই দুইটা সরলরেখার যে ছেদ বিন্দু, এই দুইটা সরলরেখার ছেদ বিন্দু ওই একই, এই দুইটা সরলরেখার ছেদ বিন্দু সেমই হবে। বুঝতে পারছি? আচ্ছা, এইটার সমাধান এখানে লেখা নেই কেন? এটা করে কেমনে? সরলরেখা হলে এ এবং বি এর ভ্যালু বের করো। x ইকুয়ালস টু a ইকুয়ালস টু সরলরেখাগুলি সমান। প্রথম দুইটা বুঝছি, কিন্তু ইকুয়েশন এটা সলভ করে আসলে দেখতেছি। দুইটা দেওয়া কেন আমি এটা বুঝতেছি না, তিনটা দেওয়ার কথা, দুইটা কেন দিল? মানে এইখানে তো মানে চারটা কেন দিল? ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা, আমি বলতেছি, দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম যে এই চারটা রেখা হচ্ছে যদি একই বিন্দুতে সবাই ছেদ করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে সমবিন্দু, হ্যাঁ। তো সমবিন্দু এর জন্য এখন এই দুইটা বিন্দু যেখানে ছেদ করছে, এই দুইটা বিন্দুর আসলে ওখানেই ছেদ করার কথা, এইটাই তো কাহিনী, তাই না? তাহলে আসলে এই দুইটা বিন্দু আগে ছেদ করে দেখি কি অবস্থা তাদের। এই দুইটা বিন্দুর ছেদ বিন্দু বের করি। করো, বের করো। এটা হবে কত? 3y মাইনাস 2 ইকুয়ালস 6y মাইনাস 3। তাহলে এখানে আসলে হবে 1 ইকুয়ালস টু 3y। y মানে কত? 1/3 আসে y এর ভ্যালু। এভাবে না করাই ভালো, এই ফ্র্যাকশন চলে আসলে বের করতে বিরক্ত লাগে আসলে। -3 কি হলো ভাইসো? একটা -1 আর জি একটা ভাইয়া, এক্স হচ্ছে 1/3। -1 আর ওয়াই হচ্ছে 1/3। আচ্ছা, এই যে এক্সটা তো বান বসাতে তো জানটা বাইরে গেছে। আচ্ছা, তাহলে y আর x আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে ছেদ বিন্দু পাইলাম, ভালো কথা। এটা হচ্ছে -1 এবং হচ্ছে 1/3। তাহলে -1 1/3 এই বিন্দুটা হচ্ছে এর মধ্যে দিয়েও যায় আবার এর মধ্যে দিয়েও যায়। তাহলে এর মানগুলো এর ভিতরে বসাই দিলে কি কোনো সমস্যা হবে? হওয়ার তো কথা না, তাই না? যেহেতু মানে যদি সমবিন্দু বলেই দিছে যে এরা সমবিন্দু, তাহলে প্রথমটার ভিতরে এই মানটা বসাই, তাহলে কত আসে? x এর a এর সাথে আসে একটা -1, b এর সাথে আসে একটা 1/3 ইকুয়ালস টু -1 লিখলাম। পরের ইকুয়েশনে যদি আমরা আবার বসাই, এক্স ওয়াই এর ভ্যালু যেহেতু ওই বিন্দু দিয়ে যাচ্ছে, এক্স এর মান হচ্ছে -1 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 1/3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এ এর মান কত আসে বলো তো? 3 আসে, তাই না? হুম, এ এর মান 3। জি ভাইয়া 3। জি আচ্ছা, এখন এইটার ভিতরে আবার এর ভ্যালু 3 বসাই দেই, তাইলে 3 এবং -1 -3 হয়ে যাবে, প্লাস হচ্ছে b/3 ইকুয়ালস টু হচ্ছে -1। ওই পাশে গেলে হবে হচ্ছে 2, মানে b এর ভ্যালু 2/3, তাই না? আর 2 × 3 6, 2 আর b সমান হবে হচ্ছে 6। হ্যাঁ, মিলছে? জি ভাইয়া। আচ্ছা, এইভাবে বের করা গেল, ভালো কথা। এটা বের করার আর একটা প্রসিজার হওয়া উচিত ছিল, কিন্তু হইলো না কেন জানি, বুঝলাম না। মানে নর্মালি এভাবে করা হয় না, তিনটা তিনটা রেখা দেওয়া থাকলে হচ্ছে একটা জিনিস হয়, ওটা দেখাবো নি। ওকে, আপাতত আচ্ছা তিনটা রেখাটা এখানে দেখে দিই, জায়গা রাখছি প্রত্যেকটার জন্যই। সেটা হচ্ছে তিনটা রেখা যদি আমাকে দেওয়া থাকে এরকম, a1x b1y প্লাস c1 ইকুয়ালস টু 0,
a2x b2y plus c2 equals to 0, a3x plus b3y plus c3 equals to 0 এরকম যদি হয়, কিংবা c1 c3 c2 এগুলো যদি সমীকরণের ডান পাশেও থাকে কোনো সমস্যা নাই, যে কোনো এক পাশে নিলেই হয়েছে। এরা যদি সমবিন্দু হয়, সমবিন্দু হবার শর্ত, আমার মনে আছে এরকম একটা ম্যাথ হচ্ছে উদ্ভাসে করার সময়, মডেল টেস্ট দেওয়ার সময় আসছিল, বুঝছো? তখন এই সূত্রটা পারতাম না। তো তখন আমি ভাবছি যে এই তিনটা সরলরেখা যখন দিছে, এটা মানে কি হিসেবে দিতে পারে, নিশ্চয়ই এটা ম্যাট্রিক্সের মধ্যে বসবে, ম্যাট্রিক্সের না বসালে তো এদের কোনো উপায় দেখতেছি না আমি। তো আমি তখন মানে আন্দাজে করে দিছি আর কি, যে এদেরকে ম্যাট্রিক্সে বসায় দিয়ে, যে যদি এরকম হয়, যদি এরা ম্যাট্রিক্সে বসানোর পর দেখি যে এদের ডিটারমিনেন্ট 0, তার মানে হচ্ছে এরা হচ্ছে পরস্পর সমবিন্দু হবে, বুঝছি? দেখা গেছে এইটাই হচ্ছে মূলত নিয়ম আর কি। সমবিন্দু হবার শর্ত হচ্ছে এদের প্রত্যেকটা সহগকে হচ্ছে আমরা কিসে বসাবো, ম্যাট্রিক্সের মধ্যে বসাবো। যদি এখানে কত আসে, 0 আসে, তার মানে সেটা কি হবে, সমবিন্দু। আচ্ছা, এটা সমবিন্দু, এটা কিভাবে বুঝলাম? এইটার সাথে তোমার ম্যাট্রিক্সের, দেখো আমরা ম্যাট্রিক্সের যখন বের করি, কি বলে এটারে, কি জানি ছিল, ওই যে ক্রেমারের রুল যখন অ্যাপ্লাই করি, তখন ওই যে সূত্র ছিল না কিছু, যে dx 0 হলে কি হবে, একই সাথে dx d সবাই যদি 0 হয় তখন কি হবে, ওই জিনিসপত্রগুলোর ধারণাকে কাজে লাগায় হচ্ছে এটা তৈরি করা হয়। আমি এক্সাক্ট নিয়মটা জানি না, কিন্তু ওইটা দিয়ে যে তৈরি করা হয়েছে এটা আমি বলতে পারবো। হ্যাঁ, তাহলে মনে রাখবো এভাবে, এদেরকে ডিটারমিনেন্টে বসানোর পরে যদি আমরা এটা কি বলে ডিটারমিনেন্ট 0 পাই, তাহলে সেখান থেকে সমবিন্দু হবার শর্ত মানে সমবিন্দু বলা যাবে যদি ডিটারমিনেন্ট 0 হয়। আচ্ছা, এখানে এটা অ্যাপ্লাই করলাম না কেন, কিংবা অ্যাপ্লাই করলে কি হইতো, সেটা হচ্ছে যে এইখান থেকে আমি ধ্রুবকগুলো পেয়ে যেতাম, প্রথম রো পাইতাম, এখান থেকে আমি সেকেন্ড রো পাইতাম, এখান থেকে আমি থার্ড রো হিসাবে এ বি এবং 1 পাইতাম, তাই না? থার্ড রোতে এ বি এবং 1 পাইতাম। দেখা যেত এটা সমান 0 ধরলে আমি এ বি ওয়ালা একটা ইকুয়েশন পাইতেছি, সেটা আসলে দিন শেষে দেখা যাবে এটা পাইতেছিলাম। এই তিনজনকে যদি আমি ওই ম্যাট্রিক্সের ভিতরে বসাইতাম, প্রথম তিনটাকে, আমি যে রিলেশনটা পাইতাম সেটা হচ্ছে এই রকম, এই রিলেশনটাই পাইতাম আসলে। এটা পাওয়ার পরে তারপরে আবার এইটার ভিতরে নিয়ে আমাকে কাজ করতে হইতো। তার থেকে ভালো হচ্ছে একটা বিন্দু এখানে তৈরি করে দাও। যদি জিজ্ঞেস করতো আমাকে এ বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, তখন কিন্তু আমাকে এইটুক করে দিলেই হয়েছে। এরকম ম্যাথ আছে যে তিনটা সমবিন্দু, তাহলে এ বি এর ভিতরে সম্পর্ক তৈরি করো, তখন এটাকে কিসে বসাবো, ডাইরেক্ট ডিটারমিনেন্টে বসায় দিয়ে তারপর বের করব। ছেদ বিন্দু সবসময় বের করতে ভালো লাগবে না, কারণ ক্যালকুলেটর তোমরা সবসময় দিবে না। কারণ আমি নিজেই হচ্ছে 1/3 পর্যন্ত করার পরে হাঁপায় গেছি। 1/3 এর ভ্যালু এর মধ্যে বসানোর আসলে কোনো ইচ্ছা জায়গা নাই আমার আর। তাহলে খুব কেয়ারফুল থাকবে হচ্ছে, যদি তিনটা দেওয়া থাকে এরকমই এবং সমবিন্দু হওয়ার শর্তে যদি এ বি এর মধ্যে সম্পর্ক বের করতে বলে, বিস্তার করে দিলেই দেখবা এ বি এর মধ্যে এরকম একটা সম্পর্ক পাওয়া যাইতেছে। ঠিক আছে, ডিটারমিনেন্ট 0 ধরে পাওয়া যাবে। এরকম অঙ্ক বইয়েও সমাধান দেওয়া আছে, আর তোমরা যে করো না এগুলো আমি জানি, মানে কোর্সও সবই এগুলো আমি জানা কথা। আচ্ছা, তারপরে এখানে আছে হচ্ছে আরেকটা উদাহরণ 5। উদাহরণ 5-এ বলছে এ হচ্ছে 2 1, বি হচ্ছে 5 2, বিন্দু দুইটি সংযোজক রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলছে, দেখি কি করা যায় এটারে। এ আর বি দুইটা বিন্দু, আমরা হচ্ছে এটারে ডিরেক্ট সংযোজক সরলরেখাটা আঁকায় ফেলি। আর তাহলে এটা ধরলাম এ, এটা ধরলাম হচ্ছে 1, এবং এটা ধরলাম আমরা হচ্ছে বি। এই ম্যাথটা আবার বহুত নিয়মে সলভ করা যায়, যেটা তোমার পছন্দ হয় সেটা করবা, ঠিক আছে, বহুত ভাবে করতে পারবা। প্রথমত বলছে বিন্দু দুটি সংযোজক রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, যেই রেখাটা এই রেখার উপরে লম্ব এবং সাথে সাথে এই রেখাটাকে কি জানি করে এই রেখাটাকে হচ্ছে সমান 2 অনুপাতে ভাগ করে, মানে হচ্ছে 1:1 অনুপাতে ভাগ করে, এরকম একটা রেখা না? আচ্ছা, ওই যে আমরা শিখছিলাম যে এবি কে সিডি অনুপাতে ভাগ করে, রকিব যে ম্যাথটা দিছিলাম। এখন দেখো এই এবি কে হচ্ছে ওই সিডি অনুপাতেই ভাগ করতেছে, সিডি ভাগ করতেছে কত অনুপাতে, 1:1 অনুপাতে, কারণ এই দুটা লম্ব সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে সমান দুইটা খণ্ডে বিভক্ত হয়েছে এই জায়গায়। আচ্ছা, তার মানে কি এইটা নিশ্চয়ই মধ্যবিন্দু। মধ্যবিন্দু তো তার মানে এটা বের করা যাবে, তাহলে এটা মধ্যবিন্দু বের করে ফেলি আগে। মধ্যবিন্দু ধরলাম এটা সি, মধ্যবিন্দু হবে হচ্ছে 2 + 5/2, তার মানে 7/2, আর একটা হবে হচ্ছে 3/2। দেখো তো মিলছে নাকি, মধ্যবিন্দু এটা হবে, বুঝছি? জি ম্যাম। আচ্ছা, মধ্যবিন্দু হবে এইটা। এখন এই রেখার উপরে আমরা আবার লম্ব রেখার সমীকরণ বের করতে চাই, তাইলে এখন কি মানে কি করব, তাইলে আমরা এ বি এর একটা রেখা বের করব, তার জন্য লম্ব রেখার সমীকরণ যেটা এই বিন্দু দিয়ে যায় এভাবে বের করা উচিত হবে।
নাকি আমি শুধুমাত্র ঢাল নিয়ে কাজ করা উচিত হবে? কারণ সরলরেখার সমীকরণ বের করা কিন্তু একটু টাফ। দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ বের করা আসলে বের করার জন্য ওই যে দুইটা পাশাপাশি ভগ্নাংশ থাকা লাগে, ওগুলোকে ক্যালকুলেশন করে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। তার থেকে ভালো আমি হচ্ছে এইটা বের করি। এটার নাম দিলাম হচ্ছে ধরো পিকিউ। হ্যাঁ, আমরা হচ্ছে ঢাল অফ এবি বের করতেছি। ঢাল অফ এবি বের করার জন্য 2 - 1 5 - 2, তাহলে আমরা পেয়ে গেলাম 1/3। ঢাল অফ এবি পেয়ে গেলাম, তাহলে ঢাল অফ এবার পিকিউ বের করতে হবে, এবং এবি এবং পিকিউ পরস্পর লম্ব, তাহলে 1/3 আছে। এইটার যদি আমি লম্ব রেখার ঢাল বের করতে চাই, বলছিলাম কি করব, প্রথমত এটাকে উল্টাবো, মানে ইনভার্স করব, তারপর -1 দিয়ে গুণ, তাহলে কি হয়, ইনভার্স করলাম হইলো কত 3, -1 দিয়ে গুণ করলাম হইলো কত -3, হয়ে গেল -3। তাহলে আমরা পিকিউ এর ঢাল পেয়ে গেলাম। পিকিউ যে বিন্দু দিয়ে যাচ্ছে সেই একটা বিন্দু আমরা জানি হচ্ছে সি, তাহলে এই রেখার সমীকরণ হবে কি y - y1 m ইন্টু x - x1 7/2। বুঝতে পারলাম? এইটাকে ক্যালকুলেশন করে যেটা পাবা সেটাই হবে অ্যান্সার। বুঝছি? জি আচ্ছা, এটা বুঝতে পারছি, ভালো কথা। এখন হচ্ছে আমরা দেখব, হ্যাঁ, এখন এখানে ম্যাথটা দেওয়া নাই, আমি ম্যাথের কোশ্চেনটা একটু লিখতে হবে। আচ্ছা, ধরো এবার তোমাকে হচ্ছে এরকম একটা কি দেওয়া আছে, ত্রিভুজ দেওয়া আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে তো স্ট্রিম, তাই না? এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজটার জন্য এবার তোমাকে ধরো বের করতে বলছে ভর কেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র, তিনটা জিনিস। প্রথমত ভর কেন্দ্র বের করার সূত্র দেখি। ভর কেন্দ্র এটা জানা আছে আমাদের, এটা বইয়ের একদম শুরুতে দেওয়া ছিল, আমি তখন দেখাইনি। ভর কেন্দ্র বের করার শর্ত হচ্ছে x1 + x2 + x3 ডিভাইডেড বাই 3, y1 + y2 + y3 ডিভাইডেড বাই 3। অর্থাৎ যখন আমরা মধ্যবিন্দু বের করতাম তখন কি করতাম, যখন একটা রেখার মধ্যবিন্দু বের করার সময় ভুজদ্বয়ের গড় এবং হচ্ছে কোটিদ্বয়ের গড় করলেই হয়ে যেত। এখন একটা পুরা ত্রিভুজের ভরকেন্দ্র বের করতেছি, অর্থাৎ পুরা ত্রিভুজের জন্য একটা মধ্যবিন্দু বের করতেছি। সেটার জন্য আমরা কি করলাম, সবগুলার ভুজগুলার কি বলে এটারে, ভুজগুলার গড় এবং হচ্ছে সবগুলা কোটির গড় আর কি, অথবা ভুজ ত্রয়ের গড় এবং হচ্ছে কোটি ত্রয়ের গড়। ঠিক আছে? দেখো এই ম্যাথটা যে দিছিল সেই গায়েব হয়ে গেছে, কেমন লাগে? আচ্ছা, তাহলে এ বি সি এটা হচ্ছে ভরকেন্দ্রের সূত্র আমরা দেখলাম। এবার আমরা বের করব হচ্ছে, আচ্ছা তোমরা কি শুনতে পাইতেছো আমাকে, একটু বলো তো। জি আচ্ছা আচ্ছা জি ভাইয়া শুনি। আচ্ছা, তাহলে এটা ভরকেন্দ্রের জন্য, এটা তো ছোট মানে ইয়াতেই ছিল, একদম শুরুতেই ছিল। এবার হচ্ছে পরিকেন্দ্র আর অন্তকেন্দ্র, এই দুইটা জিনিস চিন্তা হবে। বলো আগে পরিকেন্দ্রের সংজ্ঞা দাও তো আমারে। পরিকেন্দ্র হচ্ছে যে ত্রিভুজের 3 বিন্দুগামী বৃত্ত আছে। এরা কি হইলো, এগুলো কি আধা মাধা সংজ্ঞা কি দাও, ভালো মতো বলো। পরিকেন্দ্র কি বলো, পরিবৃত্ত অথবা পরিকেন্দ্র যে কোনো একটা বললেই হবে। মানে যেই বৃত্তের অভ্যন্তরে ভাইয়া ত্রিভুজটা থাকে। যে বৃত্তের অভ্যন্তরে, তাহলে এটা কি পরিবৃত্ত হবে? না ভাইয়া, শীর্ষগুলোকে ছেদ করে হ্যাঁ এই যে শীর্ষবিন্দুগুলো বৃত্তকে শীর্ষগুলোর টাচ দিকে করে যেতে যাবে হবে। ভাইয়া। শীর্ষগুলাকে টাচ করা যাবে, তাহলে এটার একটা ভ্যালিড সংজ্ঞা দাঁড়ানোর চেষ্টা করো তো। আচ্ছা, এটার সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয় যে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুকে কেন্দ্র করে ত্রিভুজের যে কোনো শীর্ষে পর্যন্ত ওই বিন্দু থেকে ব্যাসার্ধ ধরে অঙ্কিত বৃত্তকে বলে পরিবৃত্ত। এবং যেই বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ছেদ করেছিল সেটাকে বলা হয় হচ্ছে পরিকেন্দ্র। অর্থাৎ পরিকেন্দ্রের মূলত শর্তটা এরকম, পরিকেন্দ্র মানে হচ্ছে যে কোনো দুইটি বাহুর লম্ব লম্ব সমদ্বিখণ্ডক লেখার বিরক্তিকর লাগে। পারপেন্ডিকুলার বাইসেক্টর, পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার মানে লম্ব, আর বাইসেক্টর মানে সমদ্বিখণ্ডক। হ্যাঁ, পারপেন্ডিকুলার বাইসেক্টর
যে বিন্দুতে ইন্টারসেক্ট করে। তাহলে এইখান থেকে যদি আমি পরিকেন্দ্র বের করতে চাই, তাহলে ওই যে লম্ব সমদ্বিখণ্ডক বের করার একটু আগে দেখলাম না, বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক বের করব এখানে কোথাও হবে, এসি এর লম্ব সমদ্বিখণ্ডক বের করব এখানে কোথাও হবে, ঠিক আছে? তারপরে এবি এর লম্ব সমদ্বিখণ্ডক বের করব এখানে কোথাও হবে। যে কোনো দুইটাকে নিয়ে কাজ করলেই হবে। বিসি এসি নিয়ে কাজ করো, এবি বিসি নিয়ে কাজ করো, দেখবা যে শুধুমাত্র তারা একটা বিন্দুতে ছেদ করতেছে। এইভাবে হচ্ছে পরিকেন্দ্র বের করব, যেটা আমরা আগের ম্যাথে দেখছি। পরিকেন্দ্র পারা যাবে? পারবো? জি আচ্ছা, এবার হচ্ছে লম্ব কেন্দ্র। লম্ব কেন্দ্রটা একটু একটু মজার, আমার খুব ভালো লাগে লম্ব কেন্দ্রটা বের করতে। এটা হচ্ছে লম্ব কেন্দ্র বের করে কিভাবে এটা দেখি আগে। লম্ব কেন্দ্র মানে কি এটা বলো? মানে তিনটা ত্রিভুজের লম্ব যে বিন্দুতে ছেদ করে। ত্রিভুজ তো একটাই, তিনটা ত্রিভুজ করতে গেলো। Sorry, তিনটা বাহু sorry। তিনটা বাহুর উপরে লম্ব। কেমন লম্ব? মানে হচ্ছে ভাই একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। হ্যাঁ দেখো, একটি শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। এটা লেখা লাগবে না, তো শুনতেছই তো। একটি, আর রেকর্ডিং এ যারা আছে তা দেখে নিবেনি। লম্ব হচ্ছে যে যে কোনো একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপরে অঙ্কিত লম্ব তিনটা যেই বিন্দুতে ছেদ করলো তারা হচ্ছে লম্ব বিন্দু তৈরি করে। তাহলে আমি যে কোনো দুইটা নিলেও হয়, এটাও তো জানো, যে কোনো দুইটা নিলেই হবে। তাহলে এইখানে একটা লম্ব ধরলাম এইটা এই বরাবর, এবং এইখানে একটা লম্ব ধরলাম এইখানে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা এই লম্ব বিন্দুটা বের করতে চাই। এটা খুব ট্রিকি এবং খুব মজার। এটা একটু জুম করি, দাঁড়াও, নিয়ে আসি। একটু এইটাকে নিয়ে এখন খেলাধুলা করব। আচ্ছা, এইখানে একটা কাল্পনিক বিন্দু ধরতে হবে আমারে। কাল্পনিক বিন্দুটার নাম দিব হচ্ছে আমরা এক্স এবং ওয়াই, ঠিক আছে? কাল্পনিক বিন্দুর নাম দিলাম এক্স এবং ওয়াই। বুদ্ধি করে বলো তো, এই রেখার যেই ঢাল হবে আর এই রেখার যে ঢাল হবে তারা কি পরস্পর লম্ব হবে না? বুঝছি। জি ভাই, পরস্পর লম্ব। জি তাহলে এগুলোর একটা নাম দেয়, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম হচ্ছে ই। তাহলে তুমি আমাকে আগে প্রথমত এসি এর ঢাল বের করি আমরা। এসি এর ঢাল, হ্যাঁ, এসি এর ঢাল বের করার জন্য হচ্ছে -2 + 6 4 - 7 কত আসবে এখান থেকে? -4 + 4 সরি +4 আর হচ্ছে -3 মানে -4/3। এটা হচ্ছে এসি এর ঢাল পাইলাম। তাহলে বলো তো, সুতরাং বিই এটা ঢাল কি? এইটার উপরে লম্ব হবে, তাই না? তাহলে এই এসি এর উপরে লম্ব 3/4। 3/4, সাবাস। তাহলে হবে 4 3/4। এখন 3/4 এই সংখ্যাটা তুমি পাইলা কোথায়? এসি এর সাথে রিলেট করে, তাই না? এখন বিই এর ভিতরে তো নিজেই একটা ইয়া আছে, কি বলে, নিজেই দুইটা বিন্দু দেওয়া আছে এখানে। তাহলে এরা দুইজন মিলেও তো একটা ঢাল তৈরি করতে পারে নিজেরা, পারে না? এই দুইটা বিন্দু দিয়ে। এবং সেই ঢাল এবং 3/4 সমান হওয়ার কথা। তাহলে বিই এর বিন্দুগুলাকে নিয়ে যদি আমি ঢাল তৈরি করি, তাহলে সেটা হবে হচ্ছে y-0 x-5, ঠিক আছে? আচ্ছা, যদি এটা হয় তাহলে এই দুইটা থেকে এখন একটা ইকুয়েশন বের করা যায়। সেটা কিরকম? 4y ইকুয়ালস হচ্ছে 3x - 15। একটা সমীকরণ পাইলাম। xy এর একটা সমীকরণ পাইছি আমরা মাত্র। এটার কি ব্যাপার, এটা বক্স হয় না কেন? আচ্ছা, xy এর একটা সমীকরণ পাইলাম। ঠিক একইভাবে এবার তুমি বিসি এর ঢালটা বের করো তো। দেখো, আমরা এবার বিসি এর ঢাল বের করি। বিসি বিসি এর ঢাল হবে -2 - 0 4 - 5। তাহলে উপরে আছে একটা -2, নিচে আছে একটা -1, তার মানে হুদা 2। তাহলে বিসি এর ঢাল পাইলাম। তাহলে এডি এর ঢাল কত হবে বলো তো? এদের ঢাল হচ্ছে ভাই -1/2। -1/2, দ্যাট ইজ -half। এখন এডি এর জন্য তো আমি নিজে থেকে একটা ঢাল বের করতে পারি, কারণ তার এখানে দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে ওইটার সাপেক্ষে যদি আমি এবার ঢাল ক্যালকুলেট করি, তাহলে আমি লিখতে পারবো y + 6 x - 7। তাহলে এইখান থেকে আবার লেখা যায়, এইখান থেকে একটা সমীকরণ ডিরাইভ করতে পারি আমরা। x + 7 সরি
এক্স মাইনাস 7 প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 6। এটা মনে হচ্ছে ওই যে এক্স এর এটার সাথে একটা মাইনাস আছে, ওগুলো হিসাব করে ডিরেক্ট লিখছি। তাহলে এখান থেকে আমরা আর একটা ইকুয়েশন পাইলাম। এই দুইটা ইকুয়েশনকে যদি তুমি এবার সলভ করো তাহলে কিন্তু তুমি এক্স এবং ওয়াই এর ভ্যালু পেয়ে যাবা। আমরা কিন্তু এক্স ওয়াই ধরে নিয়েছিলাম, তুমি যদি এখানে আলফা বিটা ধরতা তাহলে এই সমীকরণ আলফা বিটা দিয়ে তৈরি হতো, এটা তৈরি হতো আলফা বিটা দিয়ে। তারপরে এক ঘাত বিশিষ্ট দুই চলকের সমীকরণ সলভ করলেই আমরা কিন্তু লম্ব কেন্দ্রটা পেয়ে যাব, তাই না? মানে ভাই এই দুইটা সরলরেখার ছেদ বিন্দুই তো আমার লম্ব কেন্দ্র না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এই যে আমরা তো বিই রেখার সরলরেখা বের করে ফেলছি, এই ডি এর সরলরেখা বের করে ফেলছি, তারা কই ছেদ করে? এইখানেই তো ছেদ করে, তাই না? এটাই জি ভাই। বুঝতে পারছি। তাহলে ভর কেন্দ্র হইলো, পরিকেন্দ্র তো সস্তা জিনিস, আগের ম্যাথ দিয়ে হয়ে গেছে। আর লম্ব কেন্দ্র হচ্ছে এইভাবে বের করতে হবে, পারা যাবে। লম্ব কেন্দ্র নিয়ে হচ্ছে মাঝে মাঝে ম্যাথটা দেয়, তো ওটা ঝামেলা করে আর কি। আর একটা জিনিস আছে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র করে হচ্ছে কি কোণের সমদ্বিখণ্ডক বের করে, তাই না? তাহলে ওইটা দেখবো, কোণের সমদ্বিখণ্ডক এখনো পড়াই নেই, তখন আমরা দেখবো অন্তকেন্দ্র। আপাতত যা পড়াইছি বুঝছি সব। জি আচ্ছা, জি ভাই। এই স্লাইডটা এখানে শেষ। এখন আমাদের নতুন একটা স্লাইড খোলা লাগবে, এটার মধ্যে আর ম্যাথ। আচ্ছা, তো আমরা হচ্ছে নতুন স্লাইড শুরু করতেছি এখন। নতুন স্লাইডে দেখা যাইতেছে একটা ম্যাথ দিয়ে দিছে আমাদেরকে। প্রথমত দিছে কত 5x মাইনাস 9y প্লাস 13, এবং আরেকটা দেওয়া আছে বলছে রেখাদ্বয় ছেদ বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঢাল কত বলো? ডাল 1। ঢাল হচ্ছে tan 45, দ্যাট ইজ 1। ভেরি গুড। এখন বলছে যে এই দুইটা ছেদ বিন্দু দিয়ে যায়, তাহলে ছেদ বিন্দু বের করবো এবার। ক্যালকুলেটর হাতে লাও, ছেদ বিন্দু বাই করো। ছেদ বিন্দু আসবে হচ্ছে 5 minus 9, 5 minus 5 minus 17 divided by 28, 31 divided by 28। কত হয়েছে নাকি? জি ভাই। আচ্ছা, জি মিলছে, ভাই এটাই। ভালো জি কথা। ভাই। এখন তার মানে কি আমাদের প্রথমে যে ইকুয়েশন দুটো দেওয়া ছিল সেটা হয়তো এরকম কিছু, হুম, একটা যাইতেছিল এইদিকে আর একটা যাইতেছিল, আচ্ছা সরি, এটা কেন দেখালাম আমি? ও আচ্ছা আচ্ছা, এটা দুইটা রেজাল্ট আসে কেন সেটা দেখাতে চাচ্ছিলাম। ওকে, আচ্ছা ওয়েট, সেটা হচ্ছে কি, এটা মুছলাম কেন? এটা ধরো স্থানাঙ্ক ব্যবস্থা। হ্যাঁ, এই স্থানাঙ্ক ব্যবস্থার ভিতরে আমাকে বলো তো এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত, যে ছেদ বিন্দুটা তুমি বের করছো? ভাই এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্থ। দ্বিতীয় চতুর্ভাগে এটার ভ্যালু হাফের থেকে ছোট, এটার ভ্যালু একের থেকে একটু বড়, তাই না? হাফের থেকে একটু বড়, এটা হচ্ছে একের থেকে একটু বড়। তো ধরলাম এটা হচ্ছে আছে এইখানে কোথাও বিন্দুটা, হ্যাঁ এইখানে কোথাও আমার এই ছেদ বিন্দুটা আছে, এটার নাম দিলাম হচ্ছে ধরো এ। এ একটা বিন্দু এ এখানে। তাহলে এই বিন্দু দিয়ে যাচ্ছে এবং এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? 45। এখানে কি এক্স অক্ষের কোন দিকের সাথে কোণ উৎপন্ন করছে 45, এটা বলছে ধনাত্মক নাকি ঋণাত্মক বলা আছে? বলা কিন্তু না নাই। ভাই। তাহলে আমরা কি ধরবো? দুইটাকেই মাথায় নিতে হবে, এটা ধনাত্মকের সাথেও 45 হতে পারে, ঋণাত্মকের সাথেও 45 হতে পারে। ধনাত্মকের সাথে 45 হবে কখন? এইরকম হইলে রেখাটা, তাই না? তাহলে জি ধনাত্মক সাথে জি কোন ভাই। জায়গায়, এই যে এই জায়গায় ধনাত্মক দিকে 45 তৈরি করলো। তাহলে রেখা হইতে পারে, সম্ভাব্য একটা রেখা হইতে পারে এই রকম, যেখানে আমরা এইখানে দেখতে পাচ্ছি সে কত কোণ তৈরি করছে? 45 তৈরি করছে। অথবা রেখাটা হইতে পারে কিন্তু এই রকম, সেখানে সে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে এই জায়গায় 45 তৈরি করে, তাই না? এবং সে এইখানে কত কোণ তৈরি করলো? 135। 135। হ্যাঁ, তাহলে 135 যদি হয় তাহলে এই যে আমরা 45, যে আমরা যে M1 একটা এম যে একটা বের করছি 1, এটা তাহলে কোন রেখার জন্য? এইটার জন্য নাকি এইটার জন্য? প্রথমটা যেটা আঁকছিলাম ওইটার জন্য নাকি পরেরটার জন্য? প্রথম রেখা প্রথমটার জন্য, কারণ এটা ধনাত্মক দিকের সাথে 45। তাহলে দ্বিতীয়টা ঢাল কত হবে? হ্যাঁ, দ্বিতীয়টা ঢাল হবে ভাই tan 135 tan 135, সেটার ভ্যালু আসবে কত? -1। -1। হ্যাঁ,
তাহলে আমরা m এর ভ্যালু পাইলাম হচ্ছে আলটিমেটলি m সমান হচ্ছে +-1। এই +-1 ওয়ালা রেখাটা সেটা এই বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের জন্য সলভ করব এইভাবে y-y1 31 - 38 ইকুয়ালস হচ্ছে +-1 x -17 মানে প্লাস চলে আসবে আর কি, +17 ডিভাইডেড বাই 28। বুঝতে পারছি? বুঝছি? জি আচ্ছা, এইভাবে কি করলাম একবার শুধু কোন জায়গায়? এই যে এখানে y এর যে ইকুয়েশনটা করলাম, এটা যে y -y1 এটা হচ্ছে +-x-x-1 এই যে বিন্দু ছেদ বিন্দু দেওয়া আছে, আমরা একটা বিন্দু পাইছি না, এই যে এ বিন্দু আর ঢাল পাইছি, বিন্দু আছে ঢাল আছে, বুঝছি? এইটার যে ওয়ানটা লিখি নাই, +-1 আর কি, বুঝছি ভাই? ঠিক আছে, মানে m x - জি ভাই, এই যে এটা জি ভাই। যেহেতু প্লাস মাইনাস দিয়ে এটাকে লেখা যায় সেই কারণে আমি আলাদাভাবে দুইটা আলাদা আলাদাই, যে এরা তো দুইটা আলাদা আলাদা ইকুয়েশন বের করছে, এত তো ধৈর্য আমার নাই। হ্যাঁ, পরীক্ষার খাতায়ও ধৈর্য ছিল না, এতটুক লিখে রেখে চলে আসতাম, তাতে হচ্ছে আমার সৃজনশীলে স্কুল কলেজে মার্ক 1-2 কম দিক, তাতে আমার কিছু যায় আসে না। আমি জানি আমি সঠিক, তার মানে আমার কোনো প্যারা নাই। আচ্ছা, তারপরে বলছে দুইটি সরলরেখা -1 2 বিন্দু দিয়ে যায় এবং তারা কি করে এই রেখাটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি বলছে, রেখা দুইটির সমীকরণ নির্ণয় করো, তাদের সমীকরণ হতে দেখাও যে তারা পরস্পর লম্বভাবে অবস্থান করে। প্রথমত আগে দেখি যে সেই সরলরেখাটা হচ্ছে 45, এরকম একটা ম্যাথ করছি আমরা, যে একটা সরলরেখা দেওয়া আছে আর অন্য আরেকটা কোণ দেওয়া আছে, থিটা দেওয়া আছে, m1 দেওয়া আছে, আমরা হচ্ছে কি বের করছিলাম এখান থেকে অন্য বিন্দু দিয়ে যায় আর কি রেখা দুটো বের করছিলাম, ওই যে এরকম আসছিল +-1 +√3 আর 1 -√3, মনে আছে? আজকে তো করলাম ওই রকমই কিন্তু ম্যাথটা। তাহলে ওই টেকনিকটাকেই এখানে ব্যবহার করি আমরা। আসো, সেটা হচ্ছে প্রথমত tan 45, একটা ঢাল দেওয়া আছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর এইখানে একটা ঢাল দেওয়া আছে 3, তাই না? কত? একটা সরলরেখার ঢাল দেওয়া আছে, আমার তো দুইটা ঢাল দরকার, একটা সরলরেখার ঢাল এখানে কত 3 দেওয়া, কিন্তু 3 দেওয়া আছে, তাহলে 3 বসাই দিব একটা, অথবা 3 না বসে আগে m বসাই তারপরে 3 বসাই, m-3 1 + 3m, তাহলে 45 মানে কত, আবার +-1 আসবে এখান থেকে, আর এখানে আসবে হচ্ছে m-3 আর 1 + 3m। এখানে হচ্ছে ওই যোজন বিযোজন করে লাভ নাই, কারণ উপরে নিচে রাশি দেখতে আলাদা, তাহলে প্লাস নিয়ে একটা ভ্যালু পাওয়া যাবে, মাইনাস নিয়ে আরেকটা ভ্যালু পাওয়া যাবে। দেখো তো কি কি আসে মান দুইটা। এইটা কি সলভ করতে পারো? যে কোনো একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে এরকম, না ওই গুণ না করেও ক্যালকুলেটর এটা ডিরেক্ট করা যায় একঘাত সমীকরণের জন্য। শুধুমাত্র তুমি পজিটিভ নিয়ে এইভাবে ক্যালকুলেটরে যা সমীকরণ তোমার কাছে যা আছে এইটাই লিখে দিবা, পরের লাইনে ও তোমাকে ডিরেক্ট m এর ভ্যালু বলে দিবে। পারি? ইকুয়েশন সলভার আছে, দেখো বলি। প্রথমত লেখো 1, তারপর একটা ইকুয়াল সাইন দিতে হবে, তাই না? আমি বললাম যে যেটা দেওয়া আছে সেটাই লিখবো, তাহলে 1 লিখছি, তারপরে ইকুয়েশন সাইন দেওয়ার জন্য দেখো শিফটের নিচের দিকে একটা লাল রঙের ইয়া আছে, কি বলে, সমান চিহ্ন আছে। লাল রঙের ক্যালকুলেটরে লাল রঙের কিছু যদি মানে সাইনটা দিতে হয় তাহলে হচ্ছে আলফা ইউজ করে দিতে হবে, আলফা, তারপরে ওই শিফটের নিচের বাটনটা সমান চিহ্ন আসছে। আচ্ছা, তারপরে এবার ভগ্নাংশ দাও, ভগ্নাংশ নাও। তারপরে হচ্ছে এখন তোমার দরকার হচ্ছে একটা ভ্যারিয়েবল, এখানে তো m দেওয়া আছে, m দরকার নাই, তুমি ভ্যারিয়েবল হিসেবে সবসময় x ধরবা। x ভ্যারিয়েবল হিসেবে দেখো x আছে হচ্ছে 9 এর উপরে একটা, দেখো ছোট লাল রঙের x আছে, তাহলে লাল রঙের যেহেতু আছে তাহলে ওটাকে কি আলফা দিয়ে লিখতে হবে, আলফা দিয়ে x বসাও, -3 দাও, তারপরে আবার নিচে আসো 1 + 3 × x বসাইছি, এ পর্যন্ত করছি, সমান চিহ্ন চাপ দিও না আবার। হ্যাঁ, তারপরে দেখো এটা একটা ইকুয়েশন, এটা এখন হচ্ছে আমরা সলভ করতে চাই, তাহলে সলভের জন্য আমরা কই যাব, ক্যালকুলেটরকে বলবো বাইরে আমারে সলভ করে দেন, তাহলে ওর সলভের বাটন দেখো শিফটের নিচে একটা সলভ আছে, তাহলে এটা যেহেতু হলুদ কালিতে লেখা সেই কারণে হচ্ছে শিফট সলভ এটা চাপবো। শিফট সলভ চাপার পরে বলতেছে সলভ ফর এক্স 0, তখন ও জিজ্ঞেস করতেছে যে ভাই আমি সলভ ফর এক্স এর জন্য যে সলভ করব, এক্স এর ভ্যালু আমি কোন দিক থেকে গণনা শুরু করব। তুমি যদি ওকে 0 ইনপুট দাও তখন ও একবার মান বসায় +1 -1 +2 -2, যতক্ষণ না ও অ্যান্সার পায় ততক্ষণ ও চেক করতেই থাকে। হ্যাঁ, এটা লুপের মতন। তাহলে এখন সে চেক করবে, তাহলে 0 থেকে চেক করতে দেওয়া সব থেকে ভালো। সলভ ফর এক্স এর পরে 0 চাপবো, একটা সমান চিহ্ন দিব আর কি, তারপর দেখো m এর ভ্যালু বলে দিবে।
বলতেছে টাইম নিতে পারে অনেক, এটা যে এই জন্যই টাইম নেয়, এই কারণেই হচ্ছে আমি হচ্ছে ইএক্স ক্যালকুলেটরটা কিনছি, কারণ ইএক্স ক্যালকুলেটরে এই জিনিসটা টাইম নেয় না। আর এটা হচ্ছে ইকুয়েশন টু ইকুয়েশন ভ্যারি করে, হ্যাঁ, মানে কিছু ম্যাথ আছে দেখবা এইরকমই কিছু সহজ ম্যাথ ও আবার দ্রুত করে দিতেছে, এরকমও হবে। এখনো দেয় নাই, তাই না? না ভাই আমি ইএক্স এ করতেছি এখন। ইএক্স এ করলে দেখো নগদ অ্যান্সার দিয়ে দিবে। ইএক্স এর সলভের বাটনটা হচ্ছে অপশনের পাশে ক্যালকের উপরে আছে। ইএক্স এ তো বহুত সময় লাগতেছে, একটা সমস্যা আছে মানে ইকুয়েশনে কোনো, মাঝে মাঝে কিছু ইকুয়েশন ওর জন্য সমস্যা হয়ে যায় বের করা, কেন জানি বুঝি না আমি। এখনো দেয় না তো কত আমি তো দুইটা আচ্ছা -2 ইএক্স দিতে পারছে, একটা হবে -2 ইএক্স অনেক, এই যে আরেকবার এই যে চলে আসছে, আসছে না এখন? হ্যাঁ ভাই যে ইএক্স আসছে মাইনাস, ইএসও তো চলে আসার কথা। ইএস কে নকল চালাও নাকি? আমার তো ইএসও চলে আসছে। আর আমার জানি না কপি হইতে পারে। আর -1 দিয়ে যদি করো, হ্যাঁ এটা ইএসএও তোমার দ্রুতই হবে, এই ইকুয়েশনে কোনো একটা ঝামেলা আছে সেই কারণে ও দ্রুত সলভ করতে পারতেছে না। এটা তো ক্যালকুলেটর সমস্যা না, নরমালি আরো দ্রুত করে নরমালি। হ্যাঁ এটা বললাম তো, এটা নরমালি আরো দ্রুত করে, হ্যাঁ আপাতত স্লো করতেছে। আর -1/2, এটা হচ্ছে হাফ, শুধু হাফ। মানে করতে হয় কিভাবে এটা তো বুঝছি, এটা শুধুমাত্র একঘাত সমীকরণ সলভের জন্য ব্যবহার করতে পারো। এটা হচ্ছে মানে কপাল খারাপ থাকলে আর কি কিছু কিছু ইকুয়েশনে ও ঝামেলা করে, যেমন এটা কিন্তু খুব কঠিন ইকুয়েশন না ওর জন্য, কিন্তু এটা করতেও ঝামেলা করতেছে, আমি জানি না কেন। তুমি যদি একটা কাজ করতে কষ্ট করে যদি এই জিনিসটাকে পাশাপাশি লিখে দিতা যে 1 + 3m = m-3, তাহলে দেখতে ওর 2 সেকেন্ডও লাগতো না এটা করতে। হুম, আচ্ছা যাই হোক, তো এভাবে হচ্ছে আমরা দুই মানে এইটা আমার মূলত এটা ফিজিক্সে খুব হেল্প করতো, এইগুলাতে হেল্প করে না, এটা আমার ফিজিক্সে খুব হেল্প করতো এবং আমি ইকুয়েশন সলভার প্রচুর ইউজ করতাম, এবং সেই কারণে হচ্ছে আমার মানে ফাস্ট ক্যালকুলেটর দরকার ছিল, সেখানে ওই ইএস বাদ দিয়ে ইএক্স এ আসছি। আচ্ছা এইটা যখন দেওয়া আছে তখন এটা দেখে বোঝা যাইতেছে যে আমি যে দুইটা ঢাল পাইছি এই ঢাল দুইটা গুণ করলে কি পাওয়া যায়, -1 পাওয়া যাইতেছে, তার মানে এরা হচ্ছে পরস্পর লম্ব, তাই না? পরস্পর লম্ব, এটা পেয়ে গেলাম। আর হচ্ছে আর একটা জিনিস বলছে যে এটার যে মেইন সমীকরণটাই তো বাইর করিনি, তাহলে কোন বিন্দুতে যাইতো, এই যে এখানে দেওয়া ছিল -1 2 বিন্দু দিয়ে যায়, তাই না? তাহলে -1 2, এটা একটু মার্ক করি, -1 2 বিন্দু দিয়ে যাচ্ছিল এবং আমি দুইটা ঢাল পাইছি, তাহলে হবে y - 2 -2 x + 1, আর একটা হবে y - 2 ½ x + 1। ঠিক আছে, এই দুইটার সমাধান করলে যেটা পাওয়া যাবে সেটা অ্যান্সার। বুঝতে পারছি, পারবো? আচ্ছা এই হচ্ছে কাহিনী গেল এই ম্যাথের। এই যে ইকুয়েশন সলভার, এটা কাজে লাগবে সামনে আরো জীবনে, এটা প্র্যাকটিস করো, অন্যান্য ম্যাথে কিছু কিছু জায়গায় ট্রাই করো। এরপরে লাস্টের দিকে এই যে এটা যে y - y1 m * x - x1, এই যে এই বিন্দুটা দেওয়া ছিল আর হচ্ছে আমরা ঢাল দুইটা বের করে নিছি না, এটা বলছে যে রেখা দুইটা বের করো, সলভ করতে হবে না, বলছে রেখা দুইটির সমীকরণ নির্ণয় করো, সলভ করা লাগবে না, সলভ করলে এই যে এই বিন্দুটাই পাবা আবার। আচ্ছা এটা গেল, এরপরে আছে y অক্ষের সমান্তরাল, এই ম্যাথ করছি আমরা, y অক্ষের সমান্তরাল এবং এই দুইটা রেখার কি জানি রেখার দুটি ছেদ বিন্দু দিয়ে যায়, তাহলে এই দুইটা ছেদ বিন্দু লাগবে আমাদের কাছে, তাহলে ছেদ বিন্দু বের করি। আর তোমরা যারা মানে টাকা পয়সা যদি থাকে হাতের মধ্যে তাহলে হচ্ছে ইএক্স ক্যালকুলেটর কিনে ফেলায়, হ্যাঁ এটা কাজে লাগবে জিনিসটা সামনে। এবং সব ভর্তি পরীক্ষায়, এমন কোনো ভর্তি পরীক্ষা নাই যেটাতে এটা ইউজ করতে দেয় না, মানে যেখানে ক্যালকুলেটর অ্যালাউড সেখানে ইএক্স ক্যালকুলেটর অ্যালাউড, এটা হচ্ছে কথা। ঢাবিতে ক্যালকুলেটর নাই মানে যে তুমি ইএক্স ইউজ করবে তা না, যেখানে ক্যালকুলেটর আছে সেখানে ইএক্স আছে। তাহলে এখানে মান আসবে হচ্ছে একটা 1/5 আর একটা আসে হচ্ছে 22/15, তাই না? এখন বলছে y অক্ষের সমান্তরাল রেখা, মানে কি y অক্ষের সমান্তরাল এরকম, তাহলে এখানে কি x এর মান কনস্ট্যান্ট থাকে, তাহলে সমীকরণটা হচ্ছে x = a, সুতরাং x = 1/5 অথবা 5x - 1 = 0। পারা যাবে? জি এরকম করছি আমরা আগেও, তো এটা না পারার কিছু নেই, আমার এই পিচ্ছি জিনিসপাতি। এরপরে এটাও করছি আসলে, বলছে এই সরলরেখাটি এই বিন্দু আর এই বিন্দু ছেদ বিন্দুগামী হয় এবং এই রেখাটির সমান্তরাল এ বি এর মান বের করো। তো
তাহলে আগে ছেদ বিন্দুটা বের করে নিই, তারপর অন্য কিছু দেখবো। আমরা আগে ইকুয়েশনগুলোকে আগে ছোট ছোট বানাই নিতে হবে, হ্যাঁ, ছোট বানাই নিলে আমার চিন্তা করাটা সহজ। তাহলে এই দুটো ছেদ বিন্দু আগে ক্যালকুলেট করি আমরা। সাইমাল ইকুয়েশন 2 2, এটাকে ক্যালকুলেটর নিজেরাও একটু করো, হ্যাঁ, সাথে সাথে দেখবে প্র্যাকটিস হবে। 3 - 4 - 6, কি ব্যাপার? 2 - 1 1 3 2 3 - আছে 2, হ্যাঁ দেখি, হ্যাঁ 2 3, গুড। তাহলে আসলো 2 3। তাহলে বলছে এই রেখাটি এখন 2 3 বিন্দুগামী এবং এই রেখাটা সমান্তরাল। তাহলে এই রেখা যদি সমান্তরাল হয় তাহলে এখানে বসায় দেই দেখি, বসায় দিলে কি কাজ হবে? আচ্ছা ওয়েট, তাহলে এখান থেকে আমরা এ বি এর মধ্যে একটা সম্পর্ক পাবো। এ বি এর মান বের করতে বলছে ওরা। এই রেখা দুটো যদি পরস্পর সমান্তরাল হয়, তো ভাইয়া ঢাল সমান হবে না ওইভাবে? হ্যাঁ ঢাল সমান হতে এটা দেওয়ার কি দরকার ছিল, আমি তো এটা বুঝতেছি না। এটাতে আমি কি করব? প্রথম রেখাটা সিদ্ধ করে দেন। তার প্রথম রেখাটাকে সিদ্ধ করব, সিদ্ধ করলে ভাইয়া একটা ও ইকুয়াল টু আচ্ছা পাবো। আচ্ছা আচ্ছা, এটা তো অনুপাত, ঢালের অনুপাত দিয়ে নিয়ে নিলেই হয়। মানে এই দুটো যে পরস্পর সমান্তরালের, এক্স এর সহগ আর ওয়াই এর সহগের অনুপাত নিলেই তো মানে ম্যাথ শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা দেখি, যেমন তোমরা জানি কি করতে চাচ্ছ, প্রথম বিন্দুটা বসাতে চাচ্ছি তাই না? তাহলে বিন্দুটা যদি বসাই যে এক্স বাই ওয়াই প্লাস, সরি, এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এটা হচ্ছে 2 3 বিন্দু দিয়ে যায়, ভালো কথা, 2 3 বিন্দুগামী। একটু নিচে নামাই, 2 3 বিন্দুগামী। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 2 বাই এ প্লাস 3 বাই বি ইকুয়ালস টু 1। ও আচ্ছা, ও ও আচ্ছা, রেখাটি, ও আচ্ছা বুঝতে পারছি। হুম হুম হুম। রেখাটি হচ্ছে কার জানি প্যারালাল, রেখাটি আবার 4x প্লাস 3y মাইনাস 6 এর প্যারালাল। মানে কেন হচ্ছে ওই অনুপাত নিয়ে কাজ করার হয় নাই শুরুতেই সেটা আমি বলতেছি। কাজ করাই হয়েছে শুরু, মানে পরে কাজ করা হয়েছে। কেন হচ্ছে আমি যেটা চাচ্ছিলাম সেটা দিয়ে হবে না, আমি ভাবছিলাম শুধুমাত্র এই অনুপাতগুলো নিলেই হচ্ছে ম্যাথ হয়ে যাওয়ার কথা, মানে এইটার এটার অনুপাতগুলো নিয়ে কাজ করলে তা হবে না আর কি। আচ্ছা, তাহলে যেহেতু এরা প্যারালাল তার মানে কি ওর এক্স এর সহগ এবং ওর এক্স এর সহগের যে অনুপাত হবে, ওর ওয়াই এর সহগ ওর ওয়াই এর সহগের অনুপাত সেম হবে। তাহলে প্রথম সমীকরণ থেকে আমি হচ্ছে এক্স এর সহগ নিতেছি 1 বাই এ, পরেরটাতে এক্স এর সহগ কত 4, সমান হবে ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কত আছে 1 বাই বি, পরের সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে 3, তাই না? এইটুকু কিন্তু, এরপরে কিন্তু সমান চিহ্ন দিয়ে ধ্রুবক দুইটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না বলছিলাম, যে যদি আমি ধ্রুবক দুইটাও সমান প্রমাণ করি আর কি, বা সমান ধরে নিই, তার মানে হচ্ছে রেখা দুইটা ডিফারেন্ট কিছু না, আসলে সেম। যদি এই ধ্রুবক দুইটা ডিফারেন্ট হয় তার মানে রেখা দুইটাও ডিফারেন্ট। হ্যাঁ, অনুপাত সমান হওয়ার পরে তাদের যদি রেখা দুইটার, সরি, ধ্রুবক দুইটার অনুপাতও ডিফারেন্ট হয় তাহলে বুঝবো রেখা দুইটা ডিফারেন্ট। আবার যদি রেখা দুইটার অনুপাত সমান হয়ে যায় তাহলে বুঝতে হবে পুরো সরলরেখাটা আসলে সেম। আচ্ছা, প্যারালাল হয়েছে তার মানে আসলে সেম না, এরা ঢাল সমান আর কি খালি। তাহলে এইখান থেকে আসলে আমরা এ বি এর মধ্যে একটা সম্পর্ক পাই। যেহেতু আমাকে এ বি এর মান নির্ণয় করতে দিয়েছে, মান নির্ণয় করার জন্য একটা ইকুয়েশন, মানে দুইটা ভ্যারিয়েবল আছে, দুইটা ভ্যারিয়েবলকে সলভ করার জন্য আমার দুইটা ইকুয়েশন লাগে। এই একটা ইকুয়েশন দিয়ে হবে না, আমরা আর একটা ইকুয়েশন আগেই বের করে ফেলছি, এখন এর ভিতর থেকে আরেকটা সম্পর্ক পাইলাম। এইটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, এটাকে লেখা যায় হচ্ছে 1/4a ইকুয়ালস টু 1/3b, অথবা লিখতে পারি আমরা a ইকুয়ালস 3b ডিভাইডেড বাই 4। আচ্ছা, এখন মেইন যে ইকুয়েশনটা ছিল 2/3 2/a, তাহলে a এর পরিবর্তে এখন আমি কি বসাই দিতে পারি, এই যে এটার ভিতরে এখন মান বসাইতেছি, হ্যাঁ, এর ভিতরে এখন বসাইতেছি আমরা 2/a, তার মানে 3b/4 প্লাস 1/b, সরি, 3/b ইকুয়ালস টু 1। এবার এইটাকে ক্যালকুলেটরে বসায় দেখো তো কি দেয়। এবার তো b এর ভ্যালু দেওয়ার কথা, এটার এবার ইকুয়েশন সলভারে বসাও। ইএস এ ট্রাই করো বেশিরভাগ, ইএস
3b, তাহলে 3x ডিভাইডেড বাই 4 প্লাস 3 বাই এক্স। এটাও মনে হয় বের করতে যথেষ্ট সময় লাগতে পারে, জানি না, কপাল ভালো থাকলে আর কি সময় কম লাগবে। এখানে 0 দিলে আসে 5.67। 5.67 কি আরো আসছে না মান? মানে 5.66667। হ্যাঁ, তাহলে এখন এই অবস্থায় এসি চাপো। এসি চাপছো? জি ভাইয়া। এসি চাপার পরে দেখো সমান চিহ্নের পাশে একটা সাইন আছে অ্যান্সার, অ্যান্সারে চাপো, তারপরে সমান চিহ্ন দাও। তো দেখো 17/3 বলতেছে। জি ভাইয়া 17/3। এভাবে বের করবো, ঠিক আছে? যদি এরকম ফ্র্যাকশনাল দেয় তখন ওই যে ওই অ্যান্সারটাকে বের করার জন্য এসিতে আসবো, ওই অ্যান্সারে সেটা সেভ হয়ে থাকে ওই ভ্যালুটা, তখন সেই অ্যান্সার দিয়ে ওটাকে করে দিব, সমান চিহ্ন দিয়ে বসাই দিলে হয়ে গেলো। তাহলে বি পেয়ে গেলাম। এ পেয়ে যাবো অনুরূপভাবে 3 ইন্টু 17/3 ডিভাইডেড বাই 4 ছিল না কি জানি, হ্যাঁ 4 ছিল, তার মানে আসবে 17/4। তাহলে এ বি এর মান পাওয়া গেল। জি ভাইয়া। আচ্ছা, এটা গেল বি, এটা গেল এ, শেষ। তারপরে আছে কি, তাহলে 4 - 3 বিন্দু দিয়ে যায় এবং 2x প্লাস 11y রেখার উপরে লম্ব আর কি। তাহলে এটার জন্য আমরা বের করছিলাম যে লিখতে হবে কথাটা কি আগে, সেটা লিখবো ঠিক মতো, এটা কখনো ভুল করা যাবে না। সে এই রেখার লম্ব রেখার সমীকরণ, রেখার লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার ইকুয়েশন। এই আহনাফ কই গেল? লম্ব রেখার ইকুয়েশন যা দুইজন ক্লাস করতেছ, 4 - 3 বিন্দুগামী। ভাই আজ কি পড়বে নাকি পড়বে না, ওর খবর নাই নাকি, কি অবস্থা বলার, তো ক্লাসে আসে না। আচ্ছা, তাহলে ডিরেক্ট আমরা কি করতাম, প্রথমত হচ্ছে সহগ উল্টাবো, তাইলে কত হবে 11x এবং হবে 2y, মধ্যবর্তী চিহ্ন প্লাস ছিল, মাইনাস করে দিব। তারপরে কি কাজ বলো, এরপরে কি করব? এরপরে ইজ ইকুয়াল টু হচ্ছে 11 এই into নাম্বারটা 4 4 - 3 এখানে বসাই দিব, মানে 11 × 4 মাইনাস 2 × মাইনাস। সাবাস। তাহলে কত আসলো 44 প্লাস হয় মানে 50। তাহলে 11x মাইনাস 2y ইকুয়ালস টু 50। ভেরি গুড, বুঝছি, শেষ। পরের অঙ্কিত, উফ, এটা আবার কি দিল, এগুলা কি সহজ অঙ্ক দিছে? আচ্ছা, এটাও কঠিন কিছু না। উফ, এরূপ একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে 3:1 অনুপাতে বিভক্ত করে, ভালো কথা, এবং ওই রেখার উপরে লম্ব হয়। আচ্ছা, আগে আমাদের বিন্দুটা দরকার, মানে কি বলতে চাইছে 3:1, দেখবা যে বিন্দু দুটো আসলে এরকম অবস্থায়, তো 1 2 আর 4 5, এটা হয় হচ্ছে 1 2 আর এটা হয় হচ্ছে 4 5। ওদের কথা মতো হচ্ছে এইখানে একটা বিন্দু থাকবে এইরকম, যে বিন্দুটা এইখানে কত অনুপাত করছে 3, আর এইখানকার অনুপাত হচ্ছে ওর 1, এবং এইটার উপরে লম্ব, তার মানে এইটার উপরে লম্ব, এইটা জিজ্ঞেস করছে। এই রেখার সমীকরণটা আমাকে বের করতে হবে এইটার। তাহলে প্রথমত আগে বিন্দুটা বের করি, কারণ যেই বিন্দু দিয়ে যাচ্ছে সেই বিন্দুটা তো আমার দরকার, কোন বিন্দুগামী আর কি। তাহলে সেটার জন্য প্রথমত আমরা বের করতাম কি, এক্স সমান ছিল আমাদের প্রথমত যোগ, প্রথমত 3 + 1, তারপরে উপরে 3 + 1 অন্তর্বিভক্ত করছে যেহেতু, তারপরে বিপরীত রাশিগুলো দিয়ে গুণ হবে, তাহলে 4 আর এইখানে হইলো 1, তাহলে আসলো 3 4 12 আর 1 13 ডিভাইডেড বাই 4, 13 ডিভাইডেড বাই 4, হ্যাঁ। আর এক্স পাইলাম, তারপরে ওয়াই পাবো, এবার ওয়াই আসবে হচ্ছে একইভাবে 3 + 1 3 + 1, তাহলে 3 এর সাথে গুণ হবে 5, 1 এর সাথে গুণ হবে 2, তাহলে 3 4 12 আর 2 17 ডিভাইডেড বাই 4। তাহলে এক্স এবং ওয়াই পেয়ে গেলাম। এক্স এবং ওয়াই মান হচ্ছে এই বিন্দুটা পাইছি আমরা, তাহলে এই বিন্দুটা এখানে লিখে রাখি, 13/4 আর হচ্ছে 17/4 এই বিন্দু, এবং সেটা হচ্ছে এই রেখা দিয়ে যাচ্ছে। এখন এইটার জন্য আমাদের কি এটার আলাদাভাবে সমীকরণ বের করে তারপরে উল্টানোর দরকার আছে, ওটা করতে যাব না, আমরা আগে এটা ঢাল বের করে নিব। হ্যাঁ, এটা ঢাল বের ধরলাম, এটা এ বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। তাহলে প্রথমত এ বি এর ঢাল বের করব, এম অফ এ বি, তাহলে 5 - 2, তারপরে 4 - 1, তাহলে কত আসবে 1 শুধুমাত্র, তাই না?
তাহলে ঢাল অফ সিডি কি হবে বলো? একটা আছে 1, আরেকটার ঢাল কত হবে তাহলে? মাইনাস মাইনাস এটা হবে 1, -1। -1। তাহলে আমরা সিডি এর ঢাল পাইছি, সিডি এর একটা বিন্দু আমরা জানি, সি বিন্দুটা জানি। তাহলে ডিরেক্ট এবার বসাই দিতে পারি y1 মাইনাস y2 দিয়ে, সরি y মাইনাস y1 দিয়ে, y মাইনাস y1 ইকুয়ালস হচ্ছে -1 মানে m ইন্টু x মাইনাস x1, x মাইনাস x1 মানে 13/4। শেষ। বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, শেষ কাহিনী আমাদের। তারপরে আরো আছে। এবার কি কইছে? দুইটা বিন্দু দেওয়া আছে, সংযোজক রেখাংশের লম্ব সমদ্বিখণ্ড। এটা তো সস্তা, এটা তো করলাম একবার। আবার কি করা উচিত হবে? হুম, ওই আবার করা মনে হয় উচিত হবে না, তাই না? জি আচ্ছা, ভাইয়া। এটা স্কিপ করলাম। এটার অ্যান্সার, আচ্ছা অ্যান্সারও দেওয়াই আছে, তো আমি কি করবো? আচ্ছা, অ্যান্সার দেওয়া আছে যেহেতু, তাহলে আর লাগলো না। এটা করার চেষ্টা করি, দেখি। এটা করি নাই আমরা আগে। এখন বলছে যে একটা সরলরেখা দেওয়া আছে, ধরো এইরকম। এটা হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়ালস টু 0। এখন অন্য আর একটা বিন্দু আছে, এর বহিস্থ একটা বিন্দু আছে এইখানে কোথাও, সেইটা বলা হচ্ছে 2r মাইনাস 1। এখন আমাকে বের করতে হবে কি, যে সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, মানে এই বিন্দুটা থেকে যদি এর উপরে লম্ব আঁকে, তাহলে সেটার পাদবিন্দু কি হবে সেটা বের করতে হবে। মানে কি, এর উপর থেকে এর উপর এখন একটা লম্ব টানতে হবে। পাদবিন্দু বা ফুট বলে ইংলিশে, এটাকে বলে ফুট। হ্যাঁ, এটা তো জানতাম, পাদবিন্দু কথাটার সাথে অভ্যস্ত তো, তাই না? যে কোনো রেখা আর একটা রেখার উপরে, মানে আর কি ইনিশিয়াল যে পয়েন্ট থেকে শুরু হয় সেটাকে বলে পাদবিন্দু বা ফুট। এটা ইয়াতেও দেখবা, পরাবৃত্ত টরাবৃত্ত নিয়ামক রেখার ভিতরেও আছে। এই নিয়ামক রেখা আর হচ্ছে অক্ষরেখা যেখানে ছেদ করে ওইটারে বলা হয় ফুট বা পাদবিন্দু। আচ্ছা, তাহলে এখন হচ্ছে এইটা থেকে এর উপরে অঙ্কিত লম্বের এই পাদবিন্দুটা লাগবে। এখন দেখো তো, এই রেখা আর এই রেখার এটা ছেদ বিন্দুও না বটে? ছেদ বিন্দুও তো এইটাই, তাই না? তাহলে আমরা ছেদ বিন্দুটা মানে বের ভাইয়া করলেই হবে। মানে বলো। ভাইয়া আমি এই বিন্দু দিয়ে একটা সরলরেখা সমীকরণ বের করলাম, এরপর এই দুইটা সমীকরণের ছেদ বিন্দুটা হচ্ছে ইয়েস, আমার পাদবিন্দু। এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে এখন কারণ হচ্ছে এটা বের করা ইজি, কারণ আমার কাছে এই সরলরেখাটা আছে। এইটার লম্ব রেখার সমীকরণ বের করতে পারবো, যেটা 2 - 1 বিন্দু দিয়ে যায়। এরকম করলেই তো হয়ে গেল, তাই না? তাহলে এইটার লম্ব রেখা, লম্ব রেখার জন্য কি নিতে হবে? প্রথমে 3 আর 4 আছে, তাহলে 4x এবং 3y হইল, মাঝখানে চিহ্ন ছিল কি পজিটিভ মাইনাস, এবং হয়ে গেল আমরা নিলাম প্লাস, ইকুয়ালস 4 ইন্টু 2 প্লাস 3 ইন্টু -1। তাহলে কত আসে? 5। তাহলে আমরা ইকুয়েশন পেয়ে গেছি হচ্ছে 4x প্লাস 3y ইকুয়ালস টু 5। এটা কোনটা? এইটা হচ্ছে এই কালোটা। 4x প্লাস 3y ইকুয়ালস টু 5 পাইলাম। এখন যেহেতু আমাদের ছেদ বিন্দুটা বের করলেই হবে, তাহলে আমরা কি করব? এখন আগে যে ইকুয়েশন, গিভেন ইকুয়েশন ছিল 3x মাইনাস 4y ইকুয়ালস টু -5, এই দুইটার এবার ছেদ বিন্দুই হবে পাদবিন্দু। ছেদ বিন্দু ইকুয়ালস পাদবিন্দু। কি লিখি আমি? ছেদ বিন্দু ইকুয়ালস পাদবিন্দু হবে কত? এটা কত হয় করলে বলো দেখি। 1/5 আর 7/5 নাকি, দেখো তো। 1/5 আর 7/5। হুম, তাহলে 1/5 আর হচ্ছে 7/5। এখানেও লিখে রাখি 1/5 আর এটা হচ্ছে 7/5। আমরা যখন ইয়া করি কি বলে, মানে অ্যাডমিশন টেস্টে হচ্ছে শুধুমাত্র এই যে এই দুইটা লাইন লেখা হয় আর এই চিত্রটা আঁকা হয়, তারপরে এইটা লিখে এটার বক্স করে দিলাম, শেষ। হ্যাঁ, এই দুইটা যে ছেদবিন্দু সমান যে পাদবিন্দুটা বলাও লাগবে না। এটার এভাবে এই যে এই কোশ্চেন থেকে এরকম করে লম্ব রেখা টেনে তারপরে এই দুইটা লাইন লিখবো, তারপরে এই চিত্র একটা থাকা লাগবে। চিত্র থাকলে আর কি ডিটেলস কম লিখতে হয়, এই জন্য আমরা চিত্র আঁকি। ভাবে আমি চিত্র এই জন্যই আঁকি, বোঝানোর জন্যও এবং হচ্ছে ডিটেলসের জন্য, কারণ আমার নিজের বুঝতেও আসলে চিত্র আঁকা লাগে, আমি কি করব। আচ্ছা, এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সমান্তরাল এবং এই দুইটা সরলরেখা দুইটির সঙ্গে সমবিন্দু। এই দুইটা সরলরেখার সঙ্গে সমবিন্দু। তাহলে আগে এই দুটো ছেদ বিন্দু বের করে দেখি। সমবিন্দু যেহেতু বলছে, তার মানে তিনটা একই রেখা দিয়ে যাবে, তাহলে এটা ছেদ বিন্দু আসবে হচ্ছে
4x 3y 6 x minus 2 2 minus 3 নাকি দেখো তো 2 minus 3 আসে কিনা বুঝলাম না এটা কি ম্যাথ দিল জি ভাইয়া -2 না 3 minus 2 আর আচ্ছা আচ্ছা এই জন্যই বলতেছিলাম 3 minus 2 3 আর মাইনাস 2 হ্যাঁ এবার বলছে এক্স অক্ষের সমান্তরাল তাহলে এক্স অক্ষের সমান্তরাল কিরকম হয় এটা এরকম আর এক্স অক্ষের সমান্তরাল মানে এইখানে কোথাও তার মানে তার এইখানে বরাবর মানের কোনো পরিবর্তন হইতেছে না তার মানে এটা কি y এর মানের পরিবর্তন নেই y একটা কনস্ট্যান্ট y ইকুয়ালস টু b y ইকুয়ালস টু b এর পরিবর্তে সমীকরণটা আসলে হয় এরকম y ইকুয়ালস টু y1 আমি বলছিলাম যে y1 y2 যেখানে থাকবে তার মানে হচ্ছে y1 y2 একটা সংখ্যা নির্দেশ করতেছে এবং যদি কোথাও y এবং x এগুলো থাকে তার মানে হচ্ছে তারা শুধুমাত্র ভ্যারিয়েবল তাহলে এখানে মান বসাই দিলাম কত -2 তাহলে y প্লাস 2 ইকুয়ালস টু 0 এর করছি এগুলো সহজ অঙ্ক এখানে খালি আলাদা একটা স্পেশাল নাম দিছে যেটা একটা সমবিন্দু আর কিছু না মানে অলমোস্ট ব্যাপারটা এইরকম যে রেখা দুটা বাকি রেখা দুটা হচ্ছে এইখানে কোথাও ছেদ করছে হয়তো এটা এই জায়গায় আর এটা এই জায়গায় এরকম কোথাও ছেদ করে বসে আছে বুঝছি ছেদ করছে আর এটা হচ্ছে এই দিক দিয়ে যাইতেছে এই কাহিনী আগের গুলা কিন্তু তার মানে দেখো আমাদের আগে এরকম ম্যাথ কিন্তু আমরা করছি যে এরকম ছেদ বিন্দু বের করে শুধুমাত্র ভুজ অথবা কোটি নিয়ে কাজ করছি তো ওইগুলার ক্ষেত্রেও কিন্তু যদি তোমাকে সমবিন্দু হিসেবে বলতো মানে কোশ্চেনে জিজ্ঞেস করতো তাহলে কিন্তু এইভাবেই করা লাগতো তাই না জি ভাইয়া ওকে তারপরে এই যে আমি হচ্ছে এই ম্যাথটার কথা বলতেছিলাম যে ওই এ বি এর মধ্যে সম্পর্ক তৈরি করতে বলে এ বি এর মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য আমাদের লাগে হচ্ছে ওই যে ডিটারমিনেন্টের ভিতরে বসায় দিতে হবে এটারে তাহলে ডিটারমিনেন্টে বসাই সহগুলারে 3 5 -2 2 3 0 a b 1 হ্যাঁ তাহলে এইটারে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমাদের জন্য ইজিয়ার হবে যদি আমরা এই বরাবর বা এই রেখাটাকে নিয়ে কাজ বা সরি এই রাশি বরাবর বিস্তৃত করি তাহলে কিন্তু আমাদের ইকুয়েশনটা দ্রুত সলভ হবে হ্যাঁ আচ্ছা তাহলে এই বরাবর যদি আমি বিস্তৃত করতে চাই তাহলে একটা কাজ করি এই রো কলাম উল্টায় দেয় এটা কি জানি রো কলাম উল্টায় দেওয়া যায় এটা সমান 0 যেহেতু সমবিন্দু হবে বলেই দিছে এটা সমান যেহেতু 0 তাহলে রো কলাম সরি দুইটা রো যদি পরস্পর উল্টায় দেই তাহলে একটা মাইনাস আসে সামনে তাই না পড়ছিলাম না মাইনাসটা হচ্ছে এই 0 এর কারণে আমরা নালিফাই করে দিতে পারি যে -1টা এই পাশে পাঠিয়ে দিয়ে ওটা আবার 0ই বানায় ফেলবো তাহলে শুধুমাত্র আমরা দুইটা কলাম দুইটা রো এবার ইন্টারচেঞ্জ করতে পারি এটা 2 3 0 বানাই দিলাম এটারে 3 5 -2 বানাই দিলাম এটা থাকলো ওর মতো a b আর 1 থাকুক গা আচ্ছা এবার যদি আমি বিস্তৃত করি তাহলে দেখা যায় 2 বরাবর বিস্তৃত করলাম তাহলে 2 নিলাম তারপরে কি আসবে 5 প্লাস 2b ঠিক আছে একটু মিলাও নিজের সাথে তারপর হচ্ছে 3 এর জন্য 3b minus 5a equals to 0 হওয়ার কথা তাহলে আমরা পাচ্ছি 10 plus 4b minus 9b plus 15a equals to 0 that is 15a minus 5b equals to minus 10 equals to minus 10 মিললো নাকি হইলো হইতেছে না তো মনে হয় 10 নিছি 2 দুগুণে 4 নিছি -9 নিছি পজিটিভ 15a নিছি 15a বসাইছি এই দুইটা মিলে তৈরি করছে -15b ঠিক আছে 10টারে ওই পাশে পাঠাইছি তো হয়ে যাওয়ার কথা ভুল তো হওয়ার কথা না ভুল করলাম কই দেখো তো ভুল কই হইল 2 3 -2 2 3 -2 2 3 0 ab plus 1 2 3 0 2 3 -2
কাহিনী কি? আচ্ছা, এটা মনে হয় উল্টানোটা মনে হয় আমার উচিত হয় না, কিন্তু -1 তো চলে যাওয়ারই কথা। আচ্ছা, একটু মুছে দেই, পারতেছি না করতে, মানে কি হয়েছে ঝামেলা বুঝতেছি না, তাই আমাদেরকে আগের প্রসিজারেই করি, নর্মালি ডিরেক্ট বিস্তৃত করি। তাহলে 3 এর সাপেক্ষে বিস্তৃত করলাম, আসলো কত? প্রথমত 3 এবং হচ্ছে -0, তারপর 5 এর সাপেক্ষে, 5 এর সাপেক্ষে করলে 2 -0 মিলতেছে। বিন্দুতে সমরেখা যে 3 -2 হলো, হ্যাঁ। তারপর হচ্ছে -2, তারপরে 2b -3b 3a ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আসে হচ্ছে 3 3 9 বিয়োগ 10 বিয়োগ হচ্ছে 4b প্লাস 6a ইকুয়ালস টু 0। আগের প্রসিডিউরটা হইলো না কেন? পারলে একটু বাইর করে দেখো তো, বুঝতেছি না আমি কি করছি কাহিনী। ওই মাইনাসের কারণে হয়তো বা সমস্যা হতে পারে। মাইনাসটা তো চলেই যাওয়ার কথা, -1 ওই পাশে পাঠিয়ে দিলেই তো চলে যাওয়ার কথা। মিলছে এবার? আগের মতন মানে সস্তা ইকুয়েশন চলে আসছে আর কি, সহজ জিনিসপাতি, এটি পারা যাবে, সবাই পারবে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের লাস্ট একটা ম্যাথ বাকি আর কি, মানে এই স্লাইডের, এটা স্লাইড করে ফেললে আমাদের আর একটা স্লাইড বাকি থাকবে পরের ক্লাসে, তাহলে আমরা শেষ করে ফেলতে পারবো সরলরেখা। হ্যাঁ, আর এই যে বললাম, এর মধ্যে, এই ছুটির মধ্যে হচ্ছে যতখানি করাইছি ততখানি হচ্ছে ভালো মতো খায় দায় শেষ করে রাখো, নাহলে বিপদে পড়বা। আচ্ছা, 2টা ম্যাথ আছে এখানে। প্রথমত হচ্ছে বলছে সহজ অঙ্ক, বলছে ও এ বি সি একটা সামান্তরিক যেখানে এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। তাহলে আগে একটু আঁকার চেষ্টা করি জিনিসটারে। ও এ বরাবর, তাহলে এটাকে নিলাম হচ্ছে আমি ও, এইখানে নিলাম হতো কোথাও একটা এ। এখন বলছে ও এ বি সি একটা সামান্তরিক, ও সি বাহুর ইকুয়েশন দেওয়া আছে। ও সি বাহুর ইকুয়েশন দেখো, এটা হচ্ছে y ইকুয়ালস টু 2x। তাহলে আমরা ও সি বাহুর একটা ইকুয়েশন, কাল্পনিক ইকুয়েশন এই বরাবর নিতেছি, এটা ধরলাম 2x। ঠিক আছে, যদিও দেখতে এরকম না, 2x আর একটু খাড়া হবে, এরকম করে আঁকলাম। এটা হচ্ছে y ইকুয়ালস টু 2x এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তার মানে এই জিনিসটা কি, ও এ বি সি এরকম হওয়ার কথা না, ও এ বি সি। তাহলে এইখানে আমাকে এবার দেওয়া আছে হচ্ছে কি, তার কি জানি বি বিন্দুর স্থানাঙ্ক। তার মানে কি, এইখান থেকে এবার আমরা এই দিক বরাবর যাবো কোথাও। তাহলে এটা হচ্ছে আমার কাল্পনিক সামান্তরিকটা। তাহলে এটা হচ্ছে তার বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে 4 আর হচ্ছে 2। হ্যাঁ, 4 2, এই বিন্দুটা দেওয়া নাই আর কি, এই বিন্দুটা হচ্ছে ও এ বি সি। হ্যাঁ, বের করতে বলছে হচ্ছে এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক আর এসি কর্ণের সমীকরণ, তাই না? আচ্ছা, এটার জন্য হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, দেখো তো, ও সি এবং এ বি পরস্পর কি সমান্তরাল, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের জায়গাই তো না, জায়গা কই? আচ্ছা, দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে ওই যে আমরা একটু আগে যেরকম লম্ব রেখার জন্য বের করতেছিলাম, তখন হচ্ছে সমান্তরালের জন্য ব্যাপারটা কি, যদি ধরো তোমার কাছে এরকম দিয়ে দিছে র্যান্ডম একটা ইকুয়েশন লিখতেছি, ধরো 5, এইটার সমান্তরাল রেখা যদি বের করতে বলে এবং সেটা যদি 1 2 বিন্দু দিয়ে যায় এরকম, হ্যাঁ, তখনও আগের মতোই কাহিনী। এখন যদি সমান্তরাল বলে আর কি, তো সমান্তরাল বললে তো আমার এক্স এবং ওয়াই এর সহগের পরিবর্তন হওয়ার কথা না, কারণ ঢাল জিনিসটা হচ্ছে শুধুমাত্র এক্স এবং ওয়াই এই দুইটা ভ্যারিয়েবলের উপরে নির্ভর করে, ওদের সহগে কে আছে, তাই না? তাহলে ওদের সহগে কে আছে দেখি, তাহলে 3x এবং 4y এই দুইটা জিনিস ঠিক থাকবে। এরপরে আমার একটা কনস্ট্যান্ট ধরার কথা ছিল, তো সেই কনস্ট্যান্ট না ধরে আমরা কি জানি এখন, ওইটারে সমান করেই যেই জিনিসটা আমি পাইছি ওর ভিতরে বিন্দু বসাই দিলেই হয়ে যায়। 3 আর 8 11 পাওয়া যাবে, তাই না? তাহলে ব্যাপারটা বুঝছি কিভাবে বের করে সমান্তরাল সরলরেখা। জি ভাইয়া। মানে জি ওই ভাইয়া। আগেরটার মতোই ইকুয়েশন ফর্ম করার পরে ওর ভিতরেই মান বসাই দিব, ডাইরেক্ট বের হয়ে যাবে। এটা হচ্ছে সমান্তরাল বের করবো এইভাবে। এখন আমার এই কোশ্চেনে দিছে হচ্ছে একটা সমান্তরাল সরলরেখা আছে y ইকুয়ালস টু 2x, এটা হচ্ছে এইখানে OC। আমরা জানি OC এবং AB পরস্পর সমান্তরাল,
তাহলে ওসি সমান্তরাল এ বি, ওসি এর ইকুয়েশন হচ্ছে এইরকম 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এ বি এর ইকুয়েশনটা এবার আমরা বের করি। এটা হবে হচ্ছে 2x মাইনাস ওয়াই, এই দুইটা ঠিক থাকবে। এরপরে কি করব, কোন বিন্দু দিয়ে যাচ্ছে, 4 2 বিন্দু দিয়ে যায় না, যেহেতু সে 4 2 বিন্দুগামী কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে 4 2 দিয়ে বসাই দিব, 2 ইন্টু 4 মাইনাস 2, তাহলে কত হবে, 4 8 আর 6 আসবে। তাহলে এ বি এর ইকুয়েশন পেয়ে গেলাম আমরা। এ বি এর ইকুয়েশন হবে হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6, 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6, এটা হচ্ছে এ বি এর ইকুয়েশন পাইছি, ভালো কথা। এখন আবার জিজ্ঞেস করছে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি। আচ্ছা, তাহলে এবার কি করা এর যেত? স্থানাঙ্ক তো পাবো আমরা, হুম, কারণ হচ্ছে ভাই এই যে এর স্থানাঙ্ক তো পাবো, কারণ হচ্ছে ভাই হ্যাঁ ও এ বরাবর আমার এক্স অক্ষ বরাবর, তার মানে এখানে ভাই সমীকরণটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে আর এখান থেকে হচ্ছে আমার এর স্থানাঙ্ক পাওয়া যাবে। তাহলে এ বি এখানে এর জন্য। এর জন্য y 0 হলে এ পাবো, তাই না? y 0 হলে এ পাবো, মানে এই বিন্দুটা পাবো আর কি। তাহলে 2x ইকুয়ালস টু 6, তার মানে x ইকুয়ালস টু 3, আর y ইকুয়ালস টু তো 0 ধরেই নিছি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 30। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক 30। আচ্ছা, এবার হচ্ছে আমাদের টেকনিক খাটাই আমরা, সেটা হচ্ছে এবার সি বিন্দুর স্থানাঙ্ক জিজ্ঞেস করছে, তাই না? তাহলে দেখো, এইখানে ও এ এবং বি সি যেহেতু সমান্তরাল, তাহলে এ থেকে ওতে গেলে কত হয়, 3 থেকে 0তে যায় না, এটা তো মানে 0 0 এই বিন্দুটা। তাহলে ধরো আমি যদি এ থেকে ওতে যাই, তাহলে ভুজ বরাবর 3 একক কমে। তাহলে 4 থেকে যদি আমি সিতে আসি, তাহলে ভুজ বরাবর কত একক কমবে, 3 একক। তাহলে কত হবে বিন্দুটা, ভুজ কত হবে, 1 1। ঠিক একইভাবে কোটি এর কথা যদি চিন্তা করি, কোটি, আচ্ছা Same. কোটি Two. ও আচ্ছা, এটা তো কোটি এখানে সেমই থাকবে, তো 2 2 থাকবে, তো ভাবার কিছু নাই। যেহেতু একই সরলরেখার উপর অবস্থিত এবং সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরালই, সে কারণে ওর যে কোটি সেই দুইটা সেম থাকে। অথবা এভাবে বের করতে পারতাম, যেহেতু আমি ভুজ বের করে ফেলছি 1, তাহলে এই যে এটা যেহেতু y ইকুয়ালস টু 2x এর মধ্যে দিয়ে যায়, তাহলে প্রত্যেকটা বিন্দুতেই ওর ভুজ এবং কোটি একটা আর একটা দ্বিগুণ হয়। তাহলে সেই কারণে আমরা এখানে x এর ভ্যালু 1 বসিয়ে দিলে y এর ভ্যালু 2 পাওয়া যাইতাম এমনিতেও। তাহলে আমরা এখান থেকে সিও পেয়ে গেলাম, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 2। এবার এসি এর সমীকরণ জিজ্ঞেস করছে, ট্রেডিশনালি আমি সি এর বিন্দু, সি বিন্দুটা কিভাবে বের করব? কিভাবে ট্র্যাডিশনালি সি বিন্দু, মানে যেটা এই চিত্রে লিখতে পারি। আচ্ছা তাহলে বলছে সামান্তরিক দিয়ে করবা নাকি, 3 বিন্দু দেওয়া আছে, আরো কোনো সহজ উপায় থাকতে পারে, না আমি সহজটাই জানি। আচ্ছা দাঁড়া চিন্তা করি একটু, সি বিন্দুর স্থানাঙ্ক তো, আচ্ছা এইটা করতে পারো তোমরা, বিসি এর ইকুয়েশন বের করতে পারো। দেখো ও এ এর ইকুয়েশন বের করতে পারবা না, এটা কত, x ইকুয়ালস টু 0। তাহলে এই বিসি এর ইকুয়েশন কি হবে, সরি y ইকুয়ালস টু 0, তাহলে বিসি এর ইকুয়েশন হবে y ইকুয়ালস টু 2। হ্যাঁ, তাহলে y এর ইকুয়েশন হবে হচ্ছে y ইকুয়ালস টু 2 বিসি, এবং বিসি এবং ওসি পরস্পরকে ছেদ করলেই তো সি পাওয়ার কথা, তাই না? তার মানে এই দুইটা রেখা পরস্পরকে ছেদ করলে তো ওইভাবে বের করতে পারবা। ঠিক আছে, জি ভাই। নাইস, ভালো প্রশ্ন করছো, এভাবে তো ভেবে দেখিনি। আচ্ছা তাহলে এবার এসি, এসি এর জন্য হচ্ছে y মাইনাস y1, y মাইনাস 2 দিলাম, x মাইনাস 1 দিলাম, 2 দিলাম, 1 দিলাম, 2 থেকে 0 বাদ যাবে, 1 থেকে 3 বাদ যাবে। এইটা নিয়ে যে ইকুয়েশন ফর্ম করবে সেটা হচ্ছে এসি। ঠিক আছে, এসি এর ইকুয়েশন কিভাবে বের করছি বুঝছি তো, y মাইনাস y1 x মাইনাস x1 y মাইনাস y1 মাইনাস y2 x মাইনাস x1 মাইনাস x2, হ্যাঁ এইভাবে। তাহলে এটা গেল, ভালো কথা, শেষ। আচ্ছা তারপরে কি হয়েছে, তারপরে হচ্ছে দেখাও যে এই দুইটা রেখা পরস্পর লম্ব, রেখা দুটিকে কোনো আয়তক্ষেত্রে দুটি সন্নিহিত বাহু ধরলে অপর বাহু দুইটি এই বিন্দুতে ছেদ করলে অবশিষ্ট বাহু দুইটি সমীকরণ বাইর করো। আচ্ছা
রেখা দুইটা পরস্পর লম্ব বলে দিছে, তার মানে হচ্ছে আমরা একটু একটা আয়তক্ষেত্র হবে আর কি, বোঝা যাইতেছে। আয়তক্ষেত্রটা আঁকি। ধরলাম এটা আমার আয়তক্ষেত্র। ওই আয়তক্ষেত্রের একটা বিন্দু দেওয়া আছে, এখানে দেওয়া নাই আর কি, ও, এটা হচ্ছে এ ধরলাম, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম হচ্ছে সি। ওকে, তাহলে এখন কাহিনী অনুযায়ী আমার ও এবং বি দেওয়া ছিল, আর ও বি এবং ও এ দেওয়া ছিল, সরি। তাহলে এখানে আমরা রেখা দুইটা লিখি, 2x প্লাস ওয়াই ইকুয়ালস প্লাস 5 ইকুয়ালস টু 0, আর একটা সন্নিহিত বাহু ওর x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0 দেওয়া। আচ্ছা, বের করতে বলছে হচ্ছে এই দুইটা বাহুর সমীকরণ, তাই না? তাহলে এখানে প্রথমত আমরা এইটার ইয়াটা বের করি। বলছে যে অপর বাহু দুইটি 3 আবার 4 বিন্দুতে পরস্পরকে ছেদ করে, মানে সি বিন্দুতে এখানে ছেদ করলো, মানে অপর বাহু দুইটার উপরে যে লম্ব তৈরি হয় তারা হচ্ছে পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। তার মানে কি? তার মানে এই বিন্দু দুটাকে আসলে সামনের দিকে উপরের দিকে লম্ব আঁকা হয়েছিল এইরকম, একটা এইদিকে, আর এটা লম্ব টানা হয়েছিল এই দিক বরাবর। এরা সি বিন্দুতে ছেদ করছে পরস্পর, এবং সি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে দিয়ে দিছে 3 এবং 4। এটা খুব সহজ একটা অঙ্ক, তার কারণ এটা এমনি করা যায়। দেখো, চিন্তা করো, ও এ এবং এসি পরস্পর লম্ব, তাই না? ও এ লম্ব এসি এভাবে লম্ব রেখা হ্যাঁ সমীকরণ, আবার হচ্ছে ও বি লম্ব বিসি হ্যাঁ হ্যাঁ এভাবে হ্যাঁ লম্ব রেখা। তাহলে ও এটা তো আমার কাছে জানা আছে, তাহলে এসি বের করার জন্য আমরা কি করব? প্রথমে ও এ এটার মধ্যে কাহিনী করে দিব, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস 2y। এর ভিতরে এখন এটা কোন বিন্দুতে যাচ্ছে? 3-4 বিন্দু দিয়ে যাচ্ছে, কোশ্চেনে দেখাই যেতেছে এসি বাহুটা 3-4 বিন্দু দিয়ে যায়, তাহলে 3-4 বসাই দিব, 3 মাইনাস 2 ইন্টু 4 হয়ে গেল, একটা শেষ। এসি পেয়ে গেছি। আরেকটা দেওয়া আছে ও বি লম্ব বিসি, তাহলে এখান থেকে বলতে পারি বিসি এর ইকুয়েশন হবে হচ্ছে 2x, যেহেতু দেওয়া ছিল হচ্ছে এই যে এটা x মাইনাস 2y, তার মানে 2x প্লাস y ইকুয়ালস হবে হচ্ছে, ওইটাও 3-4 বিন্দুতে যায়, 3 প্লাস 4। তাহলে এটা আর একটা ইকুয়েশন পাইলাম আমরা, দুইটা ইকুয়েশন পাওয়া গেছে। আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করছি কি? আর কিছু জিজ্ঞেস করে নাই। হ্যাঁ, বুঝতে পারছি এটা। হ্যালো। জি আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে আমাদের ক্লাস আপাতত এই পর্যন্তই। আমরা হচ্ছে আজকে মানে আগে আমি এই ক্লাস আমি অন্য আরেক জায়গায় নিয়েছিলাম, তো সেখানে হচ্ছে এটা আজকে যে পড়া পড়ছো এটা 2 ক্লাস ভরে পড়াইছিলাম, 1.5 ঘন্টা মানে 2টা ক্লাসে। আজকে একটা ক্লাসের মধ্যে 2টা স্লাইড শেষ হইলো। ওকে, যাও, অনেকক্ষণ ধৈর্য রাখতে পারে নাই আর কি, তোমরা দুজন ছিলা। থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট। টাটা।